তিনি আমার কাঁধে তার শীর্ণ হাতটি রেখে বললেন, ভয় পেও না বিভূতি, মনে রেখো, বিশ্বাস আর সাহসের চেয়ে বড় কোনো রক্ষা কবচ এ ত্রিভুবনে নেই। এইবার তুমি এসো, রাত বাড়ছে। অমাবস্যার মধ্যপ্রহর শুরু হওয়ার আগেই তোমাকে কাজ শেষ করতে হবে। নমস্কার, আমি অয়ন। গল্পকথা 2.0 এখন থেকে গল্পকথা ফিকশন। তাই গল্পকথা ফিকশনে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন আপনাদেরই পছন্দের তারানাথ তান্ত্রিকের গল্প। বাংলা সাহিত্যের দুই অমর গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়, যারা তাদের লেখনীর জাদুতে সৃষ্টি করেছিলেন তারানাথ তান্ত্রিকের মতো এক অবিস্মরণীয় চরিত্র। তাদের স্মৃতির উদ্দেশ্যে রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে আপনারা শুনবেন শুভজিৎ ঘোষের কাহিনী, তারানাথ তান্ত্রিকের গল্প নিমতলা মহাশ্মশানে। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তারা এই ধরনের আরও গল্প শুনতে আমাদের চ্যানেল ঘুরে বাকি গল্পগুলো শুনতে পারেন। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে শুভজিৎ ঘোষের কাহিনী, তারানাথ তান্ত্রিকের গল্প নিমতলা মহাশ্মশানে। আষাঢ়ের আকাশটা সকাল থেকে যেন কালশিটে পড়ে আছে। গত 3 দিন ধরে বিরামহীন বৃষ্টি। উত্তর কলকাতার অলিগলি এখন আর রাস্তা নেই, ছোটখাটো খালে পরিণত হয়েছে সব। রিকশাটা যখন ঠাকুরমশায়ের গলির মোড়ে আমাকে নামিয়ে দিল, তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হয় রাত বুঝি নেমে গিয়েছে অনেক আগেই। ছাতাটা সামলে সাবধানে পা ফেলছিলাম। চারপাশটা বড়ই নিঝুম। বৃষ্টির একটানা ঝমঝম শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে মাঝে ল্যাম্পপোস্টের হলুদ আলো জলের ওপরে পড়ে অদ্ভুত সব ছায়া তৈরি করছে। ঠাকুরমশায়ের বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। অন্যদিন এ বাড়িতে ঢুকলেই একটা অদ্ভুত প্রশান্তি আর ধুনোর গন্ধ নাকে আসে, কিন্তু আজ সদর দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বুকটা ছ্যাঁত করে উঠল। কেমন একটা ভ্যাপসা আঁশটে গন্ধ, যেন বহুদিন বন্ধ কোনো ঘরে মরা ইঁদুর পচে আছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় খেয়াল করলাম দেওয়ালে কালচে শ্যাওলা জমেছে। তুলসী মঞ্চটিতে তাকাতেই থমকে গেলাম। যে গাছ সবসময় সজীব সবুজ হয়ে থাকে, সেটি আজ একেবারে কাঠ। পাতাগুলো কুঁকড়ে বাদামি হয়ে ঝরে পড়েছে। ডালগুলো যেন যন্ত্রণায় মোচড় দিয়ে শুকিয়ে গিয়েছে। সেদিক থেকে দৃষ্টি ঘুরিয়ে ঠাকুরমশাইকে ডাক দিলাম। ঠাকুরমশাই, ঠাকুরমশাই আছেন? কোনো উত্তর নেই। আজ সব যেন বড় বেশি চুপচাপ। চারপাশটা বড্ড নিস্তব্ধ। এই সময় গলির আধারে একটা নেড়ি কুকুর করুণ সুরে কেঁদে উঠল। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবারও কড়া নাড়লাম, এবার একটু জোরেই। এতক্ষণে ভেতর থেকে একটা ক্ষীণ অশক্ত কণ্ঠস্বর ভেসে এলো, খোলা আছে, ভেতরে এসো। ভেজানো দরজাটা আলতো করে ঠেলা দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে সামান্য ফাঁক হয়। লণ্ঠনের ম্লান আলোয় যে মানুষটাকে আমি দেখলাম, তাকে দেখে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। এ কাকে দেখছি? কোথায় সেই রিজু দীর্ঘ দেহ, কোথায় সেই তাম্রবর্ণ গায়ের রং? এক সময় যেখান থেকে একটা তেজ ঠিকরে বেরুতে দেখেছি, সে সব যেন ইতিহাসে পরিণত করে বর্তমানে আমার সামনে যিনি আছেন, তিনি এক জরাগ্রস্ত বৃদ্ধ। শরীরটা ভেঙে চুরমার, কাঁধ দুটো সামনের দিকে ঝুঁকে পড়েছে। চোখের নিচে কালি এবং বহু রাতের বিনিদ্র আতঙ্ক সেখানে বাসা বেঁধে। গায়ের চামড়া ফ্যাকাশে, রক্তহীন,
আমাকে দেখে তিনি হাসার চেষ্টা করলেন, কিন্তু সেই হাসি ঠোঁটের কোণেই মিলিয়ে গেল, যেন ওইটুকু হাসতেই তার শরীরের শেষ শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে। বসো বিভূতি, বসো। ঘরে ঢুকে আমি যথারীতি আমার পরিচিত কাঠের মোড়াটায় বসলাম। এতক্ষণে অস্বস্তির কারণটা ধরতে পারলাম। আজ এই ঘরের আবহাওয়াটা অন্যরকম। বাইরের বৃষ্টির ঠান্ডা ভাবটা এখানে নেই, বরং আছে একটা ভ্যাপসা গুমোট গরম। বাতাসে ভাসছে এক অদ্ভুত গন্ধ। না, আমার পরিচিত পুরনো বই বা ধূপের গন্ধ নয়, বরং অনেকটা শ্মশানের চিতা ভস্য আর শুকনো হাড় গোড়ের এক উৎকট মিশ্রণ। আমি আর চুপ থাকতে পারলাম না। উদ্বিগ্ন গলায় বললাম, আপনার শরীর কি খুব খারাপ ঠাকুরমশাই? দেখে তো মোটে ভালো লাগছে না। ডাক্তার দেখিয়েছেন? তারানাথ তক্তপোষের ওপর ধীরে ধীরে উঠে বসলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর গলায় বললেন, ডাক্তার? বিভূতি, সব রোগের ঔষধি কি আর অ্যালোপ্যাথির শিশিতে আছে? শরীরের এই যে ক্ষয় দেখছ, এ ক্ষয় জড়া ব্যাধির নয়, এ হলো প্রাণের ক্ষয়। কেউ তিলে তিলে আমার জীবনী শক্তি শুষে নিচ্ছে। কথাটার বিন্দু বিসর্গ কিছুই বুঝলাম না, তবে আমি কিছু বলে ওঠার আগেই তিনি বালিশের পাশ থেকে লাল শালুতে জড়ানো একটা কিছু বার করলেন। তার হাতটা থরথর করে কাঁপছিল। এবার জিনিসটাকে উদ্দেশ্য করে বললেন, এই যে এটা দেখো। শালুর ভাঁজ খুলতেই বেরিয়ে এলো পোড়া মাটির একটা চৌকো ফলক। সিঁদুর আর তেল কালিতে চর্চিত এক মহাকাল ভৈরবের মূর্তি। জিনিসটা দেখেই আমি চমকে উঠলাম। আরে, এ তো আমার চেনা। ঠাকুরমশাই, এটা সেই ভৈরব মূর্তিটা না, যেটা আপনার তক্তাপোষের মাথার কাছে ওই ওই পশ্চিমের দেওয়ালটায় ঝোলানো থাকতো? আমি তো বেশ কয়েক বছর ধরে ওটা ওখানেই দেখছি। কিন্তু একটু থেমে ভালো করে ফলকটাকে দেখলাম, আর তখনই বুঝলাম ফারাকটা। জিনিসটা আর আগের মতো নেই। ফলকটার ঠিক মাঝ বরাবর একটা যেন ফাটল ধরেছে। হ্যাঁ বিভূতি, ওটা ওখানেই থাকতো। কিন্তু জিনিসটার এই দশা হলো কি করে ঠাকুরমশাই? হাতের থেকে? না হে, এ নিছকই দুর্ঘটনা নয়, এ ইঙ্গিত আসন্ন মহাপ্রলয়ের। ঠাকুরমশাইয়ের এই কথাটিরও কোনো মানে বুঝলাম না। উল্টে আমার মনে হলো তার এইরূপ শরীর খারাপের মুহূর্তে তার চিকিৎসা ব্যতীত অন্য কিছু নিয়ে ভাবার সময় এখন নয়। আমার চোখের দিকে তাকিয়ে ঠাকুরমশাই যেন আমার মনের উদ্বেগটা বুঝতে পারলেন। বললেন, এটি আমার শারীরিক অধঃপতনের কারণ হে, অন্য কিছু নয়। আবারও আমার আশ্চর্য হওয়ার পালা। বলেন কি ঠাকুরমশাই, আপনার শরীর খারাপের সাথে এই মাটির ফলকের কি সম্পর্ক? তারানাথ এক দৃষ্টে সেই ফলকের পানে চেয়ে থেকে বললেন, এ কেবল ফলক নয় হে, এ আমার রক্ষা কবচ। বিস্ময়ে আমার মুখ বিস্ফারিত হয়ে গেল। রক্ষা কবচ? আপনার রক্ষা কবচ? মানুষ বিপদে পড়ে আপনার কাছে ছুটে আসে, আপনি তাদের মাদুলি দেন, কবচ দেন, বিপদ থেকে উদ্ধার করেন, কিন্তু আপনার নিজের জন্য রক্ষা কবচের প্রয়োজন ঠাকুরমশাই? আমার কথায় তারানাথ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর চাইলেন জানলার দিকে। তখন বৃষ্টির তোড় বেড়েছে। বাতাসের শোঁ শব্দে মনে হচ্ছে কোনো অশরীরই যেন জানলার সার্সিতে মাথা কুটছে। খানিক সেদিকেই চেয়ে থেকে মুখ ফিরিয়ে তিনি আমার চোখের পানে চাইলেন। তার সেই দৃষ্টিতে এমন এক গভীরতা ছিল যা দেখে আমি শিউরে উঠলাম। তোমরা তোমরা আমাকে যে এমন মহান কেউ কেটা ভাবো, কিসের ভিত্তিতে ভাবো কে জানে। হ্যাঁ, মানছি কিছু বিদ্যে ছিল আমার, যা তুচ্ছ পয়সা উপার্জনের লালসায় হারিয়েও ফেলেছি। সেসব ব্যতীত
আমি যে কেবল ধূলিকণা, এ মহাব্রহ্মাণ্ডের একটা ক্ষুদ্র মাটির ঢেলার একটা ক্ষুদ্র অংশের সহস্রাধিক ক্ষুদ্র খণ্ডের মধ্যস্থ একটির প্রভূত ভাগের এক ক্ষুদ্র অংশে আমার বাস। আর সেই আমি কি না এ কালের সমস্ত হিসেব নিকেশ নখদর্পণে করব? এমন সাধ্য কি আমার আছে হে? এ সংসারে যা হয় তা সবই ওই কালের হিসেবে। আমার দ্বারা যা হয়েছে সেটিও ওনারই বিবেচিত। তবুও জড় শরীর ধারণ করলে তার রক্ষা হেতু বিচলিত হয়ে পড়া থেকে আর নিজেকে রুখতে পারলাম কই। তাই রক্ষা কবচ আমারও প্রয়োজন হলো। আমার সাধনা আর গুরু প্রদত্ত মন্ত্র দিয়ে এতদিন একে আমি জাগ্রত করে রেখেছিলাম, কিন্তু আজ। তিনি ভাঙা ফলকটার উপর আলতো করে হাত বোলালেন, যেন কোনো মৃত সন্তানের গায়ে হাত রাখছেন। গত পরশু দুপুরে যখন আমি ধ্যানে বসেছিলাম, হঠাৎ একটা বিকট শব্দে ঘরটা কেঁপে ওঠে। এদিক ওদিক তাকিয়ে প্রথমটায় ব্যাপারটা বুঝিনি, কিন্তু সময় গড়াতেই শরীরের ভেতরের অস্বস্তিটা টের পায়। তখন এই জিনিসটার দিকে চেয়ে দেখি ফলকটার গায়ে একটা মস্ত ফাটল তৈরি হয়েছে। আচ্ছা, এর মানেটা বোধহয় তুমি আন্দাজ করতে পারছো না, তাই না? আমি মন্ত্রমুগ্ধের মতো বললাম, কি? এর মানে হলো আমার চারপাশে যে অদৃশ্য সুরক্ষা বলয় এতদিন ছিল, তার প্রথম এবং প্রধান তোরণটি ভেঙে পড়েছে। শত্রু জানে আমি কোথায় আছি। শত্রু? শত্রু আবার কে ঠাকুরমশাই? আমার এই প্রশ্নের উত্তর না দিয়ে তিনি হঠাৎ মুখ তুলে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বিভূতি, তুমি তো দেশ বিদেশের খবর রাখো, রোজ সকালে খুঁটিয়ে খবরের কাগজ পড়ো, আমি শুনেছি। তা গত মাস দেড়েক ধরে কলকাতার সংবাদপত্রে বিচিত্র কিছু চুরির খবর তোমার নজরে পড়েনি? আবারও অবাক হলাম। হঠাৎ তন্ত্রমন্ত্র, অভিচার ক্রিয়া এসব নিয়ে আলোচনার মাঝে ঠাকুরমশাইয়ের এমন প্রশ্নের কারণ কি? তবুও বললাম, চুরি? ছিচকে চুরি চাটকার খবর তো রোজই থাকে কম বেশি। আপনি ঠিক কোন খবরের কথা বলছেন বলুন তো? ভালো করে মনে করে দেখো তো হে, কলকাতা আর তার আশেপাশের পুরনো পারিবারিক কবরস্থান, জরাজীর্ণ পোড়ো বাড়ি, এমনকি জাদুঘর থেকেও অদ্ভুত সব জিনিস উধাও হয়ে যাচ্ছে। সোনা দানা নয়, টাকা পয়সাও নয়, চোর নিয়ে যাচ্ছে মানুষের কঙ্কাল, পুরনো হাড়গোড়। তার কথাটা শোনা মাত্র ওই মস্তিষ্কের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি সোজা হয়ে বসে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কাগজে তো প্রায় রোজই এসব নিয়ে লেখালেখি চলছে। সেদিনই পড়লাম ওই, হ্যাঁ, আর্মেনিয়ান চার্চের কবরখানা থেকে নাকি পুরনো হাড়গোড় চুরি হচ্ছে। তার আগে মেডিকেল কলেজ থেকেও কঙ্কাল চুরির নিয়ে একটা হুলস্থুল পড়েছিল। পুলিশ তো বলছে এর পেছনে নিশ্চয়ই কোনো আন্তর্জাতিক চোরা কারবারির দল আছে। মানে আর কি একটা র্যাকেট কাজ করছে ওরা বলতে চায়। হয়তো বিদেশের কোনো মেডিকেল কলেজে চড়া দামে কঙ্কাল সাপ্লাই দেয় তারা, অথবা হাড় গুঁড়ো করে কোনো ঔষধি বা সার কারখানায় পাঠায়। নগরপালরা তো হন্যে হয়ে খুঁজছে। নগরপালেরা যা ভাবার ভাবুক, তাদের বুদ্ধি তো আর সীমাবদ্ধ যুক্তির গণ্ডি ছিঁড়ে বেরুতে পারবে না। তারা তাই ভাবছে হয়তো এসব হাড়ের ব্যবসা হেতু হচ্ছে। কিন্তু বিভূতি, এ কোনো সাধারণ চোরের কাজ নয়, এ এক ভয়ঙ্কর অভিচারের আয়োজন চলছে। যে এই কাজ করছে সে হাড় বেচে টাকা চায় না, সে চায় তার মধ্যস্থ শক্তি। মানে হাড়ের আবার শক্তি কি ঠাকুরমশাই? তারানাথ এবার তক্তপোষের ওপর বাবু হয়ে বসলেন। তার চোখ দুটো লণ্ঠনের শিখার দিকে নিবদ্ধ। তন্ত্রশাস্ত্রে মুন্ড সাধনের কথা শুনেছ নিশ্চয়, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর এক পথ আছে।
বাম মার্গের নিষিদ্ধ পথ। সেখানে সাধকের হাড় হলো শক্তির আধার। তুমি কাগজে যা পড়েছ তা নিছক চুরি নয়। আমার ধারণা, ভালো করে খোঁজ নিলে জানতে পারবে যাদের হাড় নিখোঁজ হয়েছে তারা জীবদ্দশায় নিজ নিজ ধর্মীয় মার্গের সাধক ছিলেন। অর্থাৎ একটার পর একটা হাড় চুড়ে এক মহাজাগতিক নকশা তৈরি হচ্ছে বিভূতি। সে অশুভ শক্তি তিলে তিলে গেঁথে চলেছে এক অস্থিমালা। অস্থিমালা? হ্যাঁ, সে চায় 108 জন সাধকের খুলি বা হাড় দিয়ে তৈরি করা একটা মালা। এই মালায় যদি একবার প্রাণ প্রতিষ্ঠা করা যায় তবে সেই মালাধারী প্রেত লোকের অধিপতি হতে পারে। ইহজাগতিক কোনো অস্ত্র তাকে স্পর্শ করতে পারবে না। তখন সে হবে মৃত্যুঞ্জয়ী। আমি ঢোক গিললাম। গলার কাছে দলা পাকিয়ে থাকা ভয়টা কোনো রকমে সামলে নিয়ে বললাম, কিন্তু ঠাকুরমশাই, এর সাথে আপনার অসুস্থতা বা ওই রক্ষা কবচ ফেটে যাওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে বিভূতি, গভীর সম্পর্ক আছে। প্রতিটা চুরি যাওয়া হাড় আসলে তার মালার এক একটা ধাপ, এক একটা পুঁতি। আর আমার ধারণা সে 107টি খুলি বা হাড় ইতিমধ্যেই জোগাড় করে ফেলেছে। মালা প্রায় সম্পূর্ণ। ঘরের বাতাসটা যেন মুহূর্তে থমকে গেল। বাইরের বৃষ্টির শব্দও যেন ম্লান হয়ে এসেছে। তারানাথ একটু ঝুঁকে এলেন আমার দিকে। তার গলার স্বর এবার এত নিচু যে আমাকে কান খাড়া করে শুনতে হচ্ছে। সে অপেক্ষা করছে তার শেষ পুঁতিটার জন্য। ওই মালা সম্পূর্ণ করতে তার এখন প্রয়োজন 108তম খুলি। কিন্তু এবার মৃত নয়, জীবিত চায় সে। বুকের ভেতরটা ধক করে উঠল, হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি অস্ফুট স্বরে বললাম, তার মানে? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। সেই শ্বাস যেন আগুনের হলকার চেয়েও গরম। শেষ খুলিটা একজন জীবন্ত তান্ত্রিকের, আর সেই তান্ত্রিক হলাম আমি। সে আমার প্রাণ শক্তি শুষে নিচ্ছে দূর থেকে, আমাকে তিলে তিলে দুর্বল করছে। আমার রক্ষা কবচটা ফেটে গেছে কারণ সে তার আক্রমণের জাল গুটোতে আরম্ভ করেছে। এখন সে অপেক্ষা করছে আমি কবে একেবারে দুর্বল হয়ে পড়ব। আর সেই সময় সে আসবে, তার মালার শেষ পুঁতি, আমার এই মাথার খুলিটা সংগ্রহ করে নিতে। ঠাকুরমশাই ভাঙা ফলকটাকে পরম মমতায় খুব সাবধানে লাল শালুর কাপড়ে জড়িয়ে রাখলেন। তার আঙুলগুলো তখনও কাঁপছিল, চোখের দৃষ্টিতে এক গভীর বিষাদ। কাজটা শেষ করে তিনি পাশের জলচৌকি থেকে রাখা ঘটিটাকে কাঁপা কাঁপা হাতে নিয়ে জল খেলেন। খানিক স্থির হয়ে নিচের দিকে চেয়ে থেকে ধীরে ধীরে মুখ তুলে চাইলেন আমার দিকে। আমি দেখলাম এখন আর ঠাকুরমশাইয়ের দৃষ্টিতে কোনো ভয় নেই। তার বদলে সেখানে এক অদ্ভুত শান্ত ভাব। ভয় পেলে হবে না হে বিভূতি, ভয় পেলে চলবে না। ভয় মানুষের মনের জোর কমিয়ে দেয়, আর এই মুহূর্তে মনের জোরই আমাদের একমাত্র অস্ত্র। যা ঘটার তা তো ঘটতেই পারে, কিন্তু তাই বলে শেষ চেষ্টা না করে হার মানার পাত্র এই তারানাথ নয়। তার গলার স্বরে আবারও সেই পুরনো আভিজাত্য আর দৃঢ়তার সামান্য আভাস পেলাম। সেই পরিচিত দরাজ গলা, যা শুনে আমি এতদিন অভ্যস্ত। একটু সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম, কিন্তু এই লোকটি কে ঠাকুরমশাই? আর কিসের মালার কথা বলছেন? আপনার কথাগুলো বড্ড বেশি হেয়ালি ঠেকছে, খুলে বলুন না। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। লণ্ঠনের ম্লান আলোয় তার চোখ দুটো যেন বর্তমানের সীমানা ছাড়িয়ে বহু দূরের অতীতে কোনো এক অন্ধকারে ডুবে গেল। বাইরে তখন অবিরাম ধারায় বৃষ্টি ঝরছে।
আজ থেকে বেশ কিছু বছর আগের কথা। তখন আমার বয়স অনেক কম, শরীরে অফুরন্ত শক্তি আর মনে অদম্য সাহস। পথে ঘাটে ঘুরে ততদিনে অভিজ্ঞতাও কম হয়নি। সেই সময়েই আমি প্রথম এই অগ্নিবেশের নাম শুনি। অগ্নিবেশ কোনো সাধারণ তান্ত্রিক ছিল না, তার সাধনা ছিল বাম মার্গের গভীরতম নিষিদ্ধ পথে, প্রেত সাধনা এবং নরবলির মাধ্যমে শক্তি অর্জন। এইখানে এই অগ্নিবেশের সম্পর্কে একটু বলা দরকার। অগ্নিবেশের আসল নাম ছিল অগ্নিদত্ত, এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারের সন্তান। বেদ বেদান্তে তার অগাধ পাণ্ডিত্য ছিল, কিন্তু ওই যে অতিরিক্ত জ্ঞান অনেক সময় মানুষকে উন্মাদনার পথে ঠেলে দেয়। এক্ষেত্রেও তাই হল। তেমনি এই অগ্নিবেশও অমৃতের সন্ধানে বেরিয়ে হলাহল পান করে বসল। অনেক কাল আগের কথা। জ্ঞান তৃষ্ণায় পাগল অগ্নিদত্ত ঘুরতে ঘুরতে এসে পৌঁছালো বারাণসীর মণিকর্ণিকা ঘাটে। শ্মশানের চিতাভস্ম আর মৃত্যুকে এত কাছ থেকে দেখে তার মনে প্রশ্ন জাগল, আচ্ছা, মৃত্যুই কি সব শেষের নাম, নাকি মৃত্যুকে জয় করারও কোনো গুপ্ত পথ আছে? আর সেই উত্তর সে পেয়েছিল এক ভয়াল দর্শনের মাধ্যমে। মণিকর্ণিকার শেষ প্রান্তে এক ভাঙা মন্দিরের গর্ভগৃহে সেই সময় থাকতেন এক জরাজীর্ণ কাপালিক। লোকে তাকে বলতো কাল ভৈরব অঘরী। তার বয়স কত কেউ জানত না। শোনা যেত তিনি নাকি 150 বছর ধরে ওই শ্মশানেই বাস করছেন। তার শরীরটা ছিল যেন চামড়া দিয়ে মোড়া হাড়ের খাঁচা, কিন্তু চোখ দুটো জ্বলন্ত শেয়ালের চোখের মতো। এই কাল ভৈরব অঘরী ছিল অগ্নিবেশের পথপ্রদর্শক। তিনি অগ্নিদত্তকে শুনিয়েছিলেন এক লুপ্তপ্রায় অভিশপ্ত পুঁথির কথা, রুদ্রজামল তন্ত্রের এক নিষিদ্ধ অধ্যায়, যা লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছে সহস্র বছর ধরে। সেই কাপালিক অগ্নিদত্তকে বলেছিলেন, শোনো হে ব্রাহ্মণ সন্তান, সাধারণ সাধনায় মোক্ষ মেলে, কিন্তু ক্ষমতা মেলে না। যদি মৃত্যুকে পায়ের বৃত্ত করতে চাস, তবে তোকে সেই শক্তি অর্জন করতে হবে যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। তুই কি জানিস, একজন সিদ্ধ সাধকের আজীবনের তপস্যার তেজ মৃত্যুর পরও তার ব্রহ্মতালু বা মাথার খুলিতে জমা থাকে? হ্যাঁ, জানিস? অগ্নিদত্ত মন্ত্রমুগ্ধের মতো শুনেছিল। কালভৈরব তাকে শিখিয়েছিলেন, যদি 108 জন এমন সাধকের খুলি সংগ্রহ করা যায় যারা জীবদ্দশায় মন্ত্রসিদ্ধ ছিলেন, এবং সেই খুলিগুলোকে যদি এক বিশেষ অমাবস্যায় প্রাণ প্রতিষ্ঠা করে মালা গাঁথা যায়, তবে সেই মালার অধিকারী হবে ত্রিভুবনের একচ্ছত্র অধিপতি। যমরাজও তার কাছে ঘেঁষতে ভয় পাবে। শাস্ত্রে এমন এক মালার উল্লেখ আছে, একে বলে মহাকাল মুন্ডমালা সাধনা। তবে মনে রাখার মতো বিষয় হল 108তম মুন্ডু জীবিত সাধকের হওয়া বাঞ্ছনীয়, না হলে পরিশ্রম পণ্ড হবে, মুন্ডমালায় প্রাণ প্রতিষ্ঠা হবে না। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু ওই কাল ভৈরব অঘরী নিজে কেন সেই কাজ করেননি? তারানাথ হাসলেন, তবে সে হাসিটা বড়ই করুণ। করেছিলেন বিভূতি, চেষ্টা নিশ্চয়ই করেছিলেন, কিন্তু প্রকৃতি তার নিয়ম ভাঙে না সহজে। কাল ভৈরব 99টি খুলি সংগ্রহ করতে পেরেছিলেন। 100তম খুলিটি সংগ্রহের সময় এক মহাযোগী তার পথের বাঁধা হয়ে দাঁড়িয়েছিল, আর সেই যোগীর অভিশাপেই তার শরীর পচে গলে যেতে শুরু করে। তিনি বুঝতে পেরেছিলেন তার সময় শেষ।
তাই তিনি খুঁজছিলেন এমন এক শিষ্যকে যার মধ্যে থাকবে তারই মতো পৈশাচিক খিদে আর নিষ্ঠুরতা। আর তারই ফলস্বরূপ তিনি পেয়ে যান অগ্নিদত্তকে। অগ্নিদত্তকে পেয়ে তিনি তার অসমাপ্ত কাজের ভার, তার সমস্ত নিষিদ্ধ মন্ত্র আর সেই ৯৯টি খুলির হদিশ তার হাতে তুলে দেন। গুরুর মৃত্যুর পর অগ্নিদত্ত নিজের নাম বদলে রাখল অগ্নিবেশ। সে প্রতিজ্ঞা করল গুরুর ব্যর্থতাকে সে সাফল্যমণ্ডিত করবে। থামলেন তারানাথ। তার মুখটা লণ্ঠনের আলোয় কঠিন দেখাচ্ছে। ধীরে ধীরে আবার শুরু করলেন। সেই থেকে শুরু হলো তার নরসংহার। জ্ঞান পিপাসু ব্রাহ্মণ অগ্নিদত্ত মরে গিয়ে জন্ম নিল নরখাদক কাপালিক অগ্নিবেশের। তার পদ্ধতি ছিল হাড়হিম করা। অগ্নিবেশ শুধু মৃত সাধকদের খুলি নিত না, কারণ তার বিশ্বাস ছিল তাতে শক্তির পূর্ণ প্রকাশ ঘটে না। তাই তার লক্ষ্য ছিল জীবন্ত সাধকদেরকে হত্যা করে তাদের তাজা প্রাণ শক্তি সমেত খুলি ছিঁড়ে নেওয়া। সাধারণ অবস্থায় সে তাদের উপর অতর্কিতে আক্রমণ করত। মন্ত্র বলে তাদের সমস্ত আধ্যাত্মিক শক্তি শোষণ করে নিত। তারপর সেই প্রাণ শক্তি নিজের মধ্যে নিয়ে খুলিগুলোকে প্রতীকী স্বরূপ গলায় ঝুলিয়ে নিত মালার আকারে। শোনা যেত তার এক একটা খুলি নাকি এক একটা প্রেত বাহিনীর সমান শক্তিশালী। বেশ কিছু বছর ধরে অগ্নিবেশ এই ভয়ঙ্কর কাজ চালাচ্ছিল। বাংলা, বিহার, কামরূপ, যেখানেই সে কোনো শক্তিমান সাধকের খবর পেত সেখানেই হানা দিত। তার নিষ্ঠুরতার কোনো সীমা ছিল না। সে ছিল এক মায়াবী শয়তান। তার গতিবিধি কেউ ধরতে পারত না। অনেক সময় লোকে ভাবত সাধুরা বন্য জন্তুর আক্রমণে বা বার্ধক্যের কারণে দেহ রেখেছেন। কেউ টেরও পেত না যে এর আড়ালে এক কাপালিকের অতৃপ্ত ক্ষমতার লোভ কাজ করছে। আমার গুরুদেব তারাপীঠের মহাত্মা আমাকে অগ্নিবেশের সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তারানাথ, এই পথে চলতে গেলে এমন শত্রুর সম্মুখীন হতে হবে যার কাছে মানুষের জীবন খড়কুটোর চেয়েও তুচ্ছ, যে শক্তির জন্য নিজের আত্মাকেও বলি দিতে পারে। তার পথ থেকে দূরে থেকো তারানাথ। কিন্তু ভাগ্যকে খণ্ডাতে পারে বিভূতি। আমার সাথে তার দেখা হয়েই গেল। সে এক হাড় হিম করা অভিজ্ঞতা। ঝাড়খণ্ডের সেই ডুমুরিয়া অরণ্য, বা স্থানীয়দের ভাষায় প্রেত শিলার জঙ্গল, কৌশিকী অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। সেই জঙ্গলেরই প্রান্তে আমি বেছে নিয়েছিলাম এক পরিত্যক্ত শ্মশান ঘাট। শ্যাওলা ধরা কয়েকটা পাথর আর আধ পোড়া কাঠের স্তূপ ছাড়া সেখানে আর কিছুই ছিল না। রাত গভীর। আমার সামনে জ্বলছে হোমকুণ্ড। চারিদিক একেবারে নিস্তব্ধ। শুধু ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক। এরই ভেতর সাধনা চলছে। যখন সাধনা একেবারে তুঙ্গে, হঠাৎ আমার মনোসংযোগ বিঘ্ন ঘটতে আরম্ভ করল। মনে হলো পৃথিবীটা যেন শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। ঝিঝির ডাক থেমে গেল মুহূর্তে। বন্ধ হলো গাছের পাতা নড়া। একটা অসহ্য ভারী নিস্তব্ধতা চেপে বসলো বুকের ওপর। আর ঠিক তখনই আমার হোমকুণ্ডের দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন কোনো বাতাস ছাড়াই তপ করে নিভে গেল। এক নিমেষে মনে হলো তাপমাত্রা যেন শূন্যের নিচে নেমে গিয়েছে। বাতাসে ভেসে এলো একটা পচা গলিত মাংসের কটু গন্ধ। হঠাৎ অনুভব করলাম আমি আর সেই স্থানে একা নই। কেউ একটা আছে। কিছুক্ষণের মধ্যেই আমার অনুমান সত্যতা পেল। অন্ধকার চিরে ভেসে এলো একটা খটাখট শব্দ, হাড়ে হাড়ে ঠোকাঠুকির শব্দ। শব্দটা এগিয়ে আসছে জঙ্গলের ভেতর থেকে।
আমি বজ্রাসন ছেড়ে উঠে দাঁড়ালাম, আর তখনই চোখে পড়ল সেই আগুনের ভাটার মতো চোখ দুটো। অন্ধকারের বুক চিরে আমার দিকে চেয়ে আছে। ধীরে ধীরে বেরিয়ে এলো গোটা মূর্তিটা। সেই ছিল অগ্নিবেশ। আর এইখানেই আমি প্রথম অগ্নিবেশকে চাক্ষুষ করেছিলাম। সে মানুষ নয় বিভূতি, যেন নরক থেকে উঠে আসা এক দৈত্য। উচ্চতা প্রায় 7 ফুট, গায়ের রং আলকাতরার মতো কালো, তার উপর মাথায় চিতার ছাই, জমাট রক্তের দাগ। জটা পাকানো চুলগুলো সাপের মতো তার পিঠ বেয়ে কোমর ছাড়িয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার সেই গলার মালা। 107টা মানুষের খুলি কিভাবে যে তার গলায় ঝুলছিল সে আমি ভাষা দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। তার নড়ার সাথে সাথে সেই মালাও অদ্ভুতভাবে দুলছিল, আর সেই খুলিগুলোর উপর এক অদ্ভুত রাসায়নিক কিছু মাখানো ছিল, যার ফলে অন্ধকারেও সেখান থেকে নীলচে আলো ঠিকরে বেরোচ্ছিল। মনে হচ্ছিল খুলিগুলো যেন জীবন্ত। তাদের কোটরের ভেতর থেকে 107টি প্রেতাত্মা যেন আমার দিকে চেয়ে দাঁত বার করে হাসছে। এসে গেছো তারানাথ, আমি জানতাম তুমি আসবে। তোমার আগমনের আভাস পেয়েই আমি এ চত্বরে এসেছি। তোমাকে যে আমার খুব দরকার তারানাথ। এই দেখো। এই বলে সে গলায় ঝুলতে থাকা নরমুণ্ডগুলো দেখিয়ে বলল, 107 জন জ্ঞানী আত্মা আমার গলায়। শুধু 108তম আসনটি খালি, আর ওটা তোমার জন্য সংরক্ষিত হয়েছে। এবার সে আমার দিকে হাত বাড়াতেই আমি প্রস্তুতি নিলাম। ঝুলি থেকে এক মুঠো মন্ত্রপুত সরষে আর ভস্য নিয়ে ছুঁড়ে মারলাম। উচ্চস্বরে পাঠ করলাম বগলামুখী স্তম্ভন মন্ত্র। ভেবেছিলাম এতেই তার গতি রুদ্ধ হবে, কিন্তু হায়, সে ভস্য তার গায়ে লাগা মাত্রই ধোঁয়া হয়ে কোথায় যেন মিলিয়ে গেল। তার অট্ট হাসি আরো প্রবল হলো, জঙ্গলের মাটি কেঁপে উঠল। সে এবার মাটির উপরে সজোরে পদাঘাত করলো। অমনি মাটি ফুঁড়ে বেরিয়ে এলো শত শত হাড়গিলে হাত। তারা আমার পা জড়িয়ে ধরার চেষ্টা করতেই আমি লাফিয়ে সরে গেলাম। কিন্তু পরক্ষণেই বুঝলাম আমার পালানোর পথ বন্ধ। এদিকে অগ্নিবেশ তার রূপ বদলাতে শুরু করেছে। চোখের নিমেষে তার শরীরটা আরো লম্বা হয়ে গেল। হাতগুলো লতার মতো দীর্ঘ হয়ে আমার গলার দিকে এগিয়ে এলো। আমি তৎক্ষণাৎ আমার ত্রিশূল দিয়ে তার হাতে আঘাত করলাম, কিন্তু মনে হলো আমি যেন বাতাসে আঘাত করছি। আসলে তার শরীর তখন মায়ার ধোঁয়ায় তৈরি। এরপর কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটা হিমশীতল হাত আমার গলাটা শক্ত করে চেপে ধরল। আমি অনুভব করলাম আমার বুকের ভেতরের হৃৎপিণ্ডটাও কেউ যেন চেপে ধরেছে। দম বন্ধ হয়ে আসছে, চোখের সামনের দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে ক্রমশ। বুঝলাম আমার এত বছরের সাধনা, আমার মন্ত্র বল সবই এই পিশাচের কাছে তুচ্ছ। এ সময় অগ্নিবেশের সেই ছায়া শরীর আমার কানের কাছে মুখ এনে হিস হিস করে বলল, তোর তুচ্ছ বিদ্যা যা দিয়ে তুই মানুষকে সাময়িক শান্তি দিস, সেসব আমার সামনে ঝড়ের মুখে খড়কুটোর মাফিক। তবে তোর শক্তি আমার মুন্ডমালায় সমাহিত হলে তখন সেটা অনেক কার্যকারী হতে পারে। দে তোর ওই তাজা প্রাণ শক্তিটুকু দে তারানাথ, দে, আমার মালা জাগিয়ে তোল। আমি অনুভব করলাম আমার শরীর থেকে প্রাণবায়ু ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। হাত পা অবশ, চোখের মনি উল্টে আসছে। আমার চেতনার শেষ বিন্দু দিয়ে বুঝলাম আমি হারছি। মৃত্যুই আজ আমার নিয়তি। ঠিক সেই মুহূর্তে যখন আমার শরীর প্রায় নিস্তেজ, আমি আমার সমস্ত সত্তা দিয়ে ইষ্টদেবীকে ডাকলাম। মন্ত্র নয়,
কোনো তান্ত্রিক ক্রিয়াও নয়, শুধু সন্তানের মতো আর্তনাদ করে মনে মনে বললাম, মা আমি পারলাম না, মা আমায় রক্ষা করো, মা মা তারা আমায় রক্ষা করো। আর ঠিক তখনই কিছু একটা ঘটল। অমাবস্যার সেই মিশকালো আকাশ হঠাৎ চিরে গেল এক তীব্র রক্তিম আলোয়। কোনো বিদ্যুৎ চমক নয় হে, মনে হলো যেন আকাশের বুক চিরে স্বয়ং মহাকালীর তৃতীয় নয়ন জ্বলে উঠেছে। শ্মশানের নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো এক গম্ভীর মেঘমন্দ্র নিনাদ। রক্তিম আলোর একটা তীব্র ছটা বাজের মতো নেমে এলো সোজা আমাদের মাঝখানে। অগ্নিবেশ আমাকে ধরে রেখেছিল যে হাতে, সে হাতের উপরে আছড়ে পড়লো এক অদৃশ্য খড়গ। এক গগন বিদারী চিৎকার করে অগ্নিবেশ ছিটকে গেল প্রায় 10 হাত দূরে। তার সেই মায়াবী রূপ মুহূর্তে মিলিয়ে গেল। আমি মাটিতে লুটিয়ে পড়ে তখন হাঁপাচ্ছি, আর বিস্ফারিত নেত্রে দেখছি চোখের সামনে ঘটা সেই অদ্ভুত দৃশ্য। ততক্ষণে অগ্নিবেশ আবার নিজস্ব রূপে ফিরে এসেছে। এখন তার আর সেই ধোঁয়ার শরীর নেই, মানুষের মতো শরীর, আর তার গলায় ধারণ করা সেই 107টি খুলি যেন এক অদৃশ্য আগুনের তাপে ছটফট করছে। আকাশ থেকে নেমে আসা লাল আলোর ছটা তাকে ঘিরে ধরেছে। অগ্নিবেশ প্রাণপণে চেষ্টা করছে সেই আলো থেকে পালাতে, কিন্তু পারছে না। তার শরীরের চামড়া মাংস মোমের মতো গলে পড়তে লাগলো, তার হাড়গুলো মরমর করে ভাঙছে। এবার আমি দেখলাম তার মালার খুলিগুলো একে একে ফাটতে শুরু করলো বোমার মতো। নীল আলো নিভে গিয়ে জ্বলে উঠল এক পবিত্র সাদা আগুন। সেই আগুনে অগ্নিবেশের স্থূল শরীরটা দাউ দাউ করে জ্বলে উঠল। সে হাত বাড়িয়ে আমাকে অভিশাপ দিতে চাইল, কিন্তু তার আগেই তার কণ্ঠনালী পুড়ে ছাই হয়ে গেল। দেখতে দেখতে সব শেষ, পড়ে রইল শুধু এক গাদা ছাই আর পোড়া মাটি। আমি সেদিন বেঁচে গিয়েছিলাম বিভূতি, কিন্তু কিন্তু তার নিজের জোরে নয়, মা তারার কৃপায়। স্মৃতিচারণ শেষ করে ঠাকুরমশাই থামলেন। তার 2 চোখ দিয়ে তখনও আবেগের ধারা নামছে, কিন্তু কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। ঘরের বাতাস থমকে আছে যেন। বাইরের বৃষ্টির শব্দও ঘরের এই নিস্তব্ধতাকে ভেদ করতে ভয় পাচ্ছে। ঠাকুরমশাই খুব নিচু অথচ ভারী গলায় বললেন, কিন্তু আমি ভুল ছিলাম বিভূতি, বড্ড ভুল ছিলাম। দৈব কৃপায় সেদিন আমি প্রাণে বাঁচলেও শয়তান পুরোপুরি বিনাশ হয়নি। আমি আতকে উঠলাম। কি বলছেন ঠাকুরমশাই? সে মরেনি? আগুন শুধু তার রক্ত মাংসের স্থূল শরীরটাকে ছাই করতে পেরেছিল, কিন্তু তার সেই অতৃপ্ত জিঘাংসা, তার সেই পৈশাচিক সাধনার তেজ, সে তো আর নশ্বর দেহের খাঁচায় বন্দি নয় হে। ওই যে 107টা খুলি ফেটে গিয়েছিল, তাদের মধ্যেই তার প্রাণ ভোমরা লুকিয়েছিল। শরীর হারিয়ে সে এক নিরাকার অশুভ শক্তিতে পরিণত হয়েছিল, আর গত 30 বছর ধরে সে অন্ধকারের জঠরে লুকিয়ে তিলে তিলে শক্তি সঞ্চয় করেছে, অপেক্ষা করেছে সঠিক সময়ের। সংবাদপত্রে যে হাড়গোড় চুরির কথা তুমি পড়েছ, ওগুলো কোনো সাধারণ চোরের কাজ নয়। ওটা সেই শরীরহীন ছায়া পুরুষের কাজ। সে পুনরায় নতুন মালা গাঁথার হেতু খুলিগুলোকে আবার একজোট করছে, আর একে একে তা জোগাড় করে তার অভিশপ্ত মালা প্রায় সম্পূর্ণ করেই ফেলেছে। কারণ সে জানে ওই মালা ছাড়া তার মুক্তি নেই, ওই মালা ছাড়া সে তার ঋত ক্ষমতা ফিরে পাবে না। এই বলে ঠাকুরমশাই একভাবে চেয়ে রইলেন ঘরে জ্বলতে থাকা লণ্ঠনটার দিকে। দেখছো ঘরের আলোটা কেমন দপদপ করছে, অর্থাৎ তার মালা এখন প্রস্তুত।
107টি আসন পূর্ণ, শুধু 108তম খুলিটা বাকি, যেটা সে 30 বছর আগে চেয়েছিল কিন্তু করতে পারেনি। সেই কাজ আবারও করতে চায় সে। আবারও সেই খুলিটা নেওয়ার জন্য সে ফিরে এসেছে আমার দোরগোড়ায়। এবার আমার দিকে ফিরে তিনি বললেন, তবে তবে এবার সে আমাকে সরাসরি আক্রমণ করবে না। সে ধূর্ত হয়েছে। সে জানে আমার রক্ষা কবচ আর ইষ্ট দেবীর কৃপা ভেদ করে সামনে থেকে আঘাত করা তার সাধ্যের বাইরে। তাই সে বেছে নিয়েছে এক ঘৃণ্য পথ। সে দূর থেকে অদৃশ্য মায়াজাল বিস্তার করে আমার প্রাণবায়ু শুষে নিয়ে আমাকে ভেতর থেকে ফোকলা করে দিচ্ছে। আজ দুপুরে যে রক্ষা কবচটা ফেটে গেল, ওটা ছিল তার সেই নিরন্তর শোষণেরই ফল। আমার চারপাশের সুরক্ষা ব্যূহ আর চাপ নিতে পারছে না, একে একে ভেঙে পড়ছে। সে শিকারী বিড়ালের মতো অপেক্ষা করছে বিভূতি। কবে আমি এতটাই অবসন্ন হয়ে পড়ব, কবে আমার আত্মিক প্রতিরোধ সম্পূর্ণ ভেঙে পড়বে, আর ঠিক তখনই সে আসবে তার শেষ খুলিটা সংগ্রহ করতে। তার খিদে কিন্তু শুধু আমার হাড়ের ওপরে নয়, আসল লক্ষ্য আমার আত্মা, আমার খুলির ভেতর সঞ্চিত সাধনার সমস্ত তেজ সে গ্রাস করতে চায়। কথা শেষ করে বৃদ্ধ চুপ করে গেলেন। ঘরের ভেতর লণ্ঠনের আলোটা আর একবার কেঁপে উঠল, যেন কোনো অদৃশ্য উপস্থিতি সেটাকে নেভানোর চেষ্টা করছে। আমার মনে হলো দেওয়ালের ছায়াগুলোও যেন আরো দীর্ঘ, আরো বিকৃত আকার ধারণ করছে। আমি স্পষ্ট বুঝতে পারলাম এক অসম যুদ্ধ। এক পক্ষের আছে রক্ত মাংসের নশ্বর দেহ, আর অন্য পক্ষের আছে অনন্ত সময়ের আক্রোশ আর প্রেত শক্তি। যে শত্রুর শরীর নেই, ঠিকানা নেই, যে বাতাসের মতো অদৃশ্য, তাকে খুঁজে বের করে বধ করা আদেও কি কোনো মরণশীল মানুষের পক্ষে সম্ভব? হঠাৎ দেখলাম ঠাকুরমশাই নড়ে চড়ে উঠে দাঁড়ালেন। দুর্বল পায়ে বৃদ্ধ তান্ত্রিক তার ঘরের কোণে রাখা সিন্দুকটার দিকে এগিয়ে গেলেন। সিন্দুকটা বহু যুগের পুরনো, কালো আবলুস কাঠের ওপর পেতলের লতা পাতার কারুকাজ করা। তারানাথ যখন সেটার সামনে হাঁটু গেড়ে বসলেন, তাকে মনে হলো তিনি কোনো এক বিস্তৃত অতীতের সামনে নতজানু হলেন যেন। কাঁপা হাতে ডালাটা খুলতেই ভেতর থেকে ভুরভুর করে উঠে এলো একটা মিশ্র গন্ধ। প্রাচীন পুঁথি, শুকনো বেলপাতা, অগরু আর কর্পূরের এক অদ্ভুত মদিরা মেশানো ঘ্রাণ। সে গন্ধে যেন ঝিম ধরা নেশা আছে। তিনি সিন্ধুকের অন্ধকার গর্ভ থেকে বের করে আনলেন কয়েকটি জীর্ণ তালপাতার পুঁথি আর হলদে হয়ে যাওয়া তুলোটে কাগজের পাণ্ডুলিপি। পাতাগুলো এতই ভঙ্গুর যে মনে হয় জোরে শ্বাস নিলেও গুঁড়ো হয়ে বাতাসে মিলিয়ে যাবে। তিনি পুঁথিগুলো নিয়ে এসে লণ্ঠনের আলোর সামনে আসনপিঁড়ি হয়ে বসলেন। কাচের চিমনিটা একটু মুছে দিতেই আলোটা উজ্জ্বল হলো। আমি দেখলাম তার নিস্তব্ধ চোখ দুটো এখন জ্বলছে। তিনি খুব সাবধানে পরম মমতায় একটা পুঁথির পাতা উল্টাতে লাগলেন। ঘরের এই গুমোট ভাবটা আর সহ্য করতে পারলাম না। বললাম, কিন্তু কিন্তু আপনি সেই অদৃশ্য কাপালিককে খুঁজবেন কি করে ঠাকুরমশাই? যার কোনো শরীর নেই, কোনো ঠিকানা নেই, তাকে আপনি আঘাত করবেনই বা কী করে? কি দিয়ে করবেন? বাতাসের সাথে কি যুদ্ধ করা যায়? তিনি পুঁথি থেকে মুখ তুললেন না। তার দৃষ্টি তখনও সেই জীর্ণ অক্ষরগুলোর উপরে নিবদ্ধ। সেইভাবেই ধীর গম্ভীর স্বরে তিনি উত্তরটা দিলেন। বাতাসের সাথে যুদ্ধ করা যায় না বিভূতি, কিন্তু বাতাসের উৎসকে তো রুদ্ধ করা যায়। শরীর না থাকলেও প্রত্যেক অশরীরী শক্তির একটা কেন্দ্র থাকে, একটা পার্থিব আধার, যাকে আশ্রয় করে সেই মর্তধামে তার শক্তি প্রকাশ করে। একটা পাতা উল্টে পুঁথির একটা বিশেষ অংশ তিনি দেখালেন। অগ্নিবেশের সেই আধার হলো তার আজীবনের সাধনার ফল, ওই অস্থিমালা। ওই মালাটি তার শক্তির উৎস।
আবার ওই মালাটি তার একমাত্র দুর্বলতা। মালাখানা ধ্বংস করতে পারলেই অতৃপ্ত আত্মার এই প্রেত অবতারের সংযোগ ছিন্ন হয়ে যাবে। আবারও সে ফিরে যেতে বাধ্য হবে মহাকালের অন্ধকূপে। তার এই কথায় আমি যেন সামান্য আশার আলো দেখতে পেলাম। উত্তেজনায় একটু এগিয়ে এসে বললাম, তাহলে তো আমাদেরকে সেই মালাটা খুঁজে বার করতে হবে, কিন্তু সেটা কোথায় রেখেছে সে? মানে কলকাতা তো বিশাল শহর। সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন বিভূতি, আর সেটাই সবচেয়ে বড় ধাঁধা। কপালিক ধূর্ত, সে এমন জায়গায় মালাটা রাখবে যেখানে সাধারণ মানুষ তো দূরস্থ, তান্ত্রিকরাও সহজে পৌঁছতে পারবে না। জায়গাটা অবশ্য কোনো জাগ্রত স্থান হতে হবে, যেখানে আবার নেতিবাচক শক্তির অবাধ প্রবাহ আছে। হঠাৎ তিনি পুঁথির একটা নির্দিষ্ট জায়গায় এসে থেমে গেলেন। তার তর্জনী একটা সংস্কৃত শ্লোকের ওপর স্থির হয়েছে। তিনি অস্ফুট স্বরে পড়তে লাগলেন, যত্র আধার তত্রৈব প্রকাশ, অর্থাৎ শক্তির উৎস যেখানে, তার প্রকাশও ঘটবে তার আশেপাশে। কেন্দ্রবিন্দু থেকেই পরিধি নিয়ন্ত্রিত হয়। এতক্ষণে তিনি মুখ তুলে চাইলেন আমার পানে। তার দৃষ্টি এবার বড়ই তীক্ষ্ণ। অতৃপ্ত আত্মার শক্তি আসছে ওই 107টা খুলি থেকে, আর খুলিগুলো সে চুরি করেছে কলকাতা আর তার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে। জাদুঘর, পুরনো রাজবাড়ি, পরিত্যক্ত সমাধিক্ষেত্র। এই চুরির পিছনে কোনো এলোমেলো ছিঁচকে চোরের হাত নেই বিভূতি। এর পেছনে একটা নির্দিষ্ট জ্যামিতিক নকশা বা বিন্যাস থাকা সম্ভব। অগ্নিবেশ হয়তো এমন জায়গাগুলো বেছেছে যা দিয়ে শহরের বুকে এক প্রকার মণ্ডল বা তান্ত্রিক চক্র তৈরি করা যায়, আর সেই চক্রের কেন্দ্রবিন্দুতেই সে তার মালা স্থাপন করেছে, যাতে সব খুলির শক্তি চুম্বকের মতো একত্রিত হয়ে তার কাছে পৌঁছতে পারে। কথাটা শোনা মাত্র আমার মাথায় যেন বিদ্যুৎ ঝলসে উঠল। এ কি ভয়ঙ্কর পরিকল্পনা! গোটা কলকাতা শহরটাকে সে তার সাধনার যজ্ঞবেদী বানিয়ে ফেলেছে যে। ঠিক এই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল, হাড় হিম করা ঘটনা। আমাদের সামনের জলচৌকিতে রাখা কাঁসার ঘটির জলটা এতক্ষণ স্থিরই ছিল। হঠাৎ কোনো আগুন ছাড়াই সেটা গর্জন করে ফুঁকতে শুরু করল। সেই শব্দে মনে হলো যেন কোনো ক্রুদ্ধ জন্তু ঘটির ভেতর থেকে বেরোনোর চেষ্টা করছে। আমার পলক ফেলার আগেই সেই স্বচ্ছ ফুটন্ত জল ঘন আলকাতরার মতো কুচকুচে কালো রং ধারণ করল, আর সঙ্গে সঙ্গে সারা ঘরে ছড়িয়ে পড়ল এক তীব্র পোড়া গন্ধ, যেন একদলা কাঁচা মাংসকে জ্বলন্ত আগুনে পোড়ানো হচ্ছে। বমি আসার উপক্রম হলো। আমি বিচলিত হলেও লক্ষ্য করলাম ঠাকুর মশাই নড়ছেন না। তিনি সেই ঘটিটার দিকে চেয়ে শান্ত কিন্তু ইস্পাত কঠিন গলায় বললেন, সে শুনছে, আমাদের সব কথা তার কানে পৌঁছাচ্ছে। সে তার উপস্থিতি জানিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। এসব তার সতর্ক বাণী হেতু। তার চোখ দুটো সরল না। ডান হাতটা কেবল উঠে গেল ঘটির দিকে। ধীরে ধীরে ঠোঁট নড়ল। কালী দগ্ধম অগ্নিভূতা জলং সুধায় শুদ্ধি প্রণামং চিতি শক্তি জলং জ্যোতির্ভাব। তার কণ্ঠে কি এক দৈব তেজ ছিল জানি না, তবে দেখলাম মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে জলটা আবার শান্ত হয়ে গেল। আলকাতরার মতো কালো রং মিলিয়ে গিয়ে আবারও আগের মতো স্বচ্ছ হয়ে উঠল। এমনই অবিশ্বাস্য সেসব দৃশ্য যে নিজে চোখে না দেখবে সে কিছুতেই বিশ্বাস করে উঠতে পারবে না। মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য হাত যেন জলের সমস্ত কালিমা শুষে নিয়েছে। তবে পোড়া গন্ধটা ঘর থেকে গেল না। আমার বুক ভয়ে ধকধক করছিল, হাত পা কাঁপছিল। কিন্তু ঠাকুর মশাইয়ের অবিচল মুখটা দেখে মনে সাহস পেলাম। আমার দিকে ফিরে তিনি বললেন, আমাদের হাতে সময় খুব কম বিভূতি, বড্ড কম। আমার শক্তি যত কমবে তার প্রভাব তত বাড়বে।
তোমাকে একটা কাজ করতে হবে ভায়া। বলুন ঠাকুর মশাই, আপনি যা বলবেন আমি তাই করব। দরকার হলে আমি পাতাল খুঁড়েও। আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে লড়তে হবে। গত 1-1.5 মাসে যতগুলো সংবাদপত্রে এই কঙ্কাল বা হাড়গোড় চুরির সংবাদ বেরিয়েছে সবগুলো জোগাড় করতে হবে। বিশেষ করে চুরির জায়গাগুলোর নাম আর তারিখ আমার চাই। এই তথ্যগুলোই আমাদের ম্যাপ বা মানচিত্র তৈরি করতে সাহায্য করবে। তোমাকে জাতীয় পাঠাগারে গিয়ে পুরনো কাগজ খুঁজে দেখতে হবে। পারবে কাজটা করতে? এতক্ষণে একটা দিশা খুঁজে পেয়েছি। এই অন্ধকার ঘরে বসে অশরীরীর আতঙ্কে ধুঁকে মরার চেয়ে কিছু একটা করা অনেক ভালো। কর্মেই ভয় কাটে। ঠাকুর মশাই বললেন, বেশ, তবে তুমি সংবাদগুলো নিয়ে এসো, আর আমি এই পুঁথিগুলো থেকে অগ্নিবেশের প্রতিঘাত খুঁজে বের করি। আর 1 মুহূর্ত সময় নষ্ট করা যাবে না বিভূতি। তার মারণাস্ত্রের বিরুদ্ধে আমাদেরকে পাল্টা অস্ত্র সানাতে হবে। আমি উঠে দাঁড়ালাম। বাইরে বৃষ্টির তেজ কিছুটা কমেছে। আকাশ এখনো মেঘলা, থমথমে। জানলা দিয়ে আসা হাওয়ায় একটা ভিজে মাটির গন্ধ। আমি জানি এক ভয়ঙ্কর দৌড় শুরু হয়ে গিয়েছে। একদিকে এক শরীরহীন প্রেত তার অভিশপ্ত মালা নিয়ে শহরের অন্ধকার গলি দিয়ে এগিয়ে আসছে, আর অন্যদিকে একজন ক্লান্ত শক্তিহীন তান্ত্রিক তার জ্ঞান আর অভিজ্ঞতাকে সম্বল করে বাঁচার শেষ লড়াই লড়ছেন। আর এই অসম লড়াইয়ে আমি তার একমাত্র সঙ্গী। ঘর থেকে বেরোনোর আগে আমি শেষবারের মতো একবার তার দিকে চাইলাম। লণ্ঠনের মায়াবী আলোয় জীর্ণ পুঁথির ওপরে ঝুঁকে পড়েছেন ঠাকুর মশাই। মটলেনের সেই কক্ষ ছেড়ে যখন রাস্তায় বেরিয়ে এলাম, তখন বুকের ভেতরটা যেন এক অদৃশ্য হাঁপড়ের মতো ওঠানামা করছে। 1 মুহূর্ত সময় নষ্ট করার উপায় নেই। প্রায় ছুটতে ছুটতে বড় রাস্তায় এসে একটা চলতি ভাড়া গাড়ি থামালাম। চালককে জাতীয় পাঠাগারের কথা বলতেই সে একবার অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে চাইল। এই দুর্যোগের সন্ধ্যায় যখন শহরের মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ব্যস্ত, তখন আলিপুরের ওই ভুতুড়ে নির্জন চত্বরে যাওয়ার মতো খ্যাপাটে লোক হয়তো সে কমই দেখেছে। গাড়ির ভেতরটা ভ্যাপসা, ভেজা চামড়ার সিট আর সস্তা সিগারেটের একটা উৎকট গন্ধ মিশে আছে বাতাসে। জানলার কাঁচের ওপর বৃষ্টির ফোঁটাগুলো আঁকি বুকি কাটছে, আর বাইরের নিয়ন আলোগুলো ঝাপসা হয়ে গলে যাচ্ছে, ঠিক যেন আমার চোখের সামনের অনিশ্চিত ভবিষ্যৎ। গাড়ির চাকায় কাদা ছিটকে পড়ার ছপ ছপ শব্দের সাথে তাল মিলিয়ে আমার হৃৎপিণ্ডটাও ধকধক করছে। মাথায় তখন কেবল তারানাথের সেই ক্লান্ত কিন্তু ইস্পাত দৃঢ় মুখটা ভাসছে। এই অসম লড়াইয়ে আমি তার একমাত্র ভরসা, এই কথাটা বারবার বুকের ওপর চেপে বসছে একটা ভারী পাথরের মতো। জাতীয় পাঠাগারের বিশাল তোরণ দিয়ে গাড়িটা যখন ঢুকলো, তখন চারপাশ প্রায় অন্ধকার। বেলভেডিয়ার হাউসের সেই পুরনো আমলের থামওয়ালা সাদা বাড়িটা আবছা আলোয় দাঁড়িয়ে আছে একটা বিশাল শ্বেত হস্তির মতো। জায়গাটার একটা নিজস্বী গাম্ভীর্য আছে, আছে চাপা একটা আতঙ্ক। শোনা যায় ওয়ারেন হেস্টিংসের আমল থেকেই এই চত্বরে নাকি নানা অশরীরীর আনাগোনা হয়। বৃষ্টি থেমে গেলেও ভেজা পাতা আর ইউক্যালিপটাস পাতার সরসর শব্দে গাটা কেমন ছমছম করে। আমি এসব পেরিয়ে সোজা পঠন কক্ষের দিকে এগিয়ে গেলাম। এই অসময়েও সেখানে গুটি কয়েক পাঠক বসে রয়েছেন। গভীর মনোযোগ দিয়ে বইয়ের পাতায় ডুবে গিয়েছেন তারা। এই জ্ঞান চর্চার শান্ত নিস্তব্ধ পরিবেশের সাথে আমাদের ভয়ঙ্কর বাস্তবতার কোনো মিলই নেই। এরা জানে না এই শহরের বুকেই এক শরীরহীন প্রেত তার মারণ ফাঁদ পেতে বসেছে। আমি সোজা আর্কাইভ বিভাগে গিয়ে গত 2 মাসের সংবাদপত্র দেখতে চাইলাম। গ্রন্থাগারিক ভদ্রলোক আমার বিধ্বস্ত চেহারা আর চোখের চাহনি দেখে বোধহয় কিছু একটা আঁচ করেছেন। সন্দিগ্ধ দৃষ্টিতে চাইলেও কাজে কোনো গাফিলতি করলেন না। কিছুক্ষণের মধ্যেই আমার টেবিলে
ধুলো মাখা হলদে হয়ে যাওয়া সংবাদপত্রের বিশাল স্তূপ জমা হলো। কাজটা যতটা সহজ ভেবেছিলাম ততটা ছিল না। এ যেন খড়ের গাদায় সূঁচ খোঁজা। ঘন্টার পর ঘন্টা আমি একটা একটা করে পাতা উল্টাচ্ছি আর চোখ দিয়ে প্রত্যেকটা সংবাদ খুঁটিয়ে পড়ছি। রাজনৈতিক ডামাডোল, খেলার পাতা, সিনেমার চটকদার বিজ্ঞাপন, এই সব কিছুর জঞ্জাল সরিয়ে আমাকে খুঁজে বের করতে হবে হাড়গোড় চুরির সেই ভয়ঙ্কর সংবাদগুলো। প্রথম কয়েক ঘন্টায় কোনো ফল পেলাম না। আমার মনটা হতাশায় ভরে উঠছিল। দেওয়ালে ঘড়ির টিকটিক শব্দটা যেন হাতুড়ির মতো মাথায় বাজছে। মনে হচ্ছে এখানে কেটে যাওয়া প্রত্যেকটা মুহূর্তের সাথে ওদিকে মঠ লেনের বাড়িতে ঠাকুর মশাইয়ের প্রাণশক্তিও একটু একটু করে কমে আসছে। অবশেষে একটা বহুল প্রচারিত দৈনিকের ভেতরের পাতায় একরত্তি জায়গায় ছাপা একটা সংবাদে আমার চোখ আটকে গেল। শিরোনাম, শহরের প্রাচীন আর্মেনিয়ান কবরখানায় হাড়গোড় চুরি। তারিখটা প্রায় 1.5 মাস আগের। আমি কাঁপা হাতে সংবাদটাকে আরো চোখের কাছে তুলে এনে ভালো করে পড়লাম। রাতের অন্ধকারে কেউ বা কারা কয়েকটা পুরনো কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গিয়েছে। অদ্ভুত বিষয় হলো, কবরের ওপরের পাথর সরানো হয়েছে কোনো যান্ত্রিক সাহায্য ছাড়াই। পুলিশের অনুমান এ কোনো তান্ত্রিক গোষ্ঠীর কাজ। আমি সঙ্গে সঙ্গে আমার নোট বইয়ে জায়গাটার নাম আর তারিখ টুকে নিলাম। এরপর যেন বাঁধ ভেঙে গেল। একটা সূত্র পাওয়ার পর আমিও আরো গভীর মনোযোগে খুঁজতে লাগলাম। শিকারী যেমন রক্তের গন্ধে উন্মাদ হয়ে ওঠে, আমিও তেমনই পাগলের মতো পাতা উল্টে চললাম। এর পরের 2 দিন ধরে চলল আমার সেই এক টানা অভিযান। পাঠাগারের ওই টেবিলেই যেন আমার সংসার। আমি খুঁজে পেলাম একের পর এক চুরির সংবাদ। এক ভয়ঙ্কর নকশা ফুটে উঠতে শুরু করল। শোভাবাজারের এক ক্ষয়িষ্ণু রাজবাড়ির পারিবারিক সমাধিক্ষেত্র, পার্ক সার্কাসের এক পরিত্যক্ত ব্রিটিশ কবরখানা, এমনকি শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের গঙ্গার ধার থেকে উদ্ধার হওয়া এক প্রাচীন বেওয়ারিশ কঙ্কাল, এসবই চুরি গিয়েছে। সবচেয়ে লোমহর্ষক ঘটনাটা ঘটেছে ভারতীয় জাদুঘরে। সেখানে অঙ্গ ব্যবচ্ছেদের বিভাগ থেকে একটা পূর্ণাঙ্গ মানুষের কঙ্কাল উধাও হয়েছে, অথচ পুলিশি রিপোর্টে বলা হয়েছে কোনো দরজা বা জানলা ভাঙার চিহ্ন নেই। তালাও যেমন ছিল তেমনই আছে। নিরাপত্তারক্ষীরাও কিছু টের পায়নি, যেন কঙ্কালটা নিজেই হেঁটে বেরিয়ে গিয়েছে। প্রত্যেকটা জায়গার নাম আমি যত্ন করে খাতায় লিখলাম, আর সেই সাথে একটা বিষয় অদ্ভুত লাগলো আমার কাছে। চুরিগুলো ঘটছে অমাবস্যা বা পূর্ণিমার ঠিক আগের বা পরের রাতে। তার মানে এর পিছনে নিশ্চয়ই কোনো বিশেষ তান্ত্রিক তিথির যোগ আছে। একেবারে শেষের দিকে একটা মফস্বলের সংবাদ পড়তে গিয়ে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। সংবাদটা ছিল ব্যারাকপুরের এক পুরনো গির্জা নিয়ে। সেখানে মাটির নিচের ক্রিপ্ট বা ঘর থেকে কিছু সাধু সন্তের দেহাবশেষ চুরি হয়েছে। প্রতিবেদক একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনাও ছেপেছিলেন, যা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বিশ্বাস করবে না। গির্জার বৃদ্ধ দারোয়ান নাকি রাতে কবরস্থানের দিক থেকে একটা ছায়া মূর্তিকে ভেসে আসতে দেখেছিল। তার বর্ণনা মতে, আগে ছায়া খানের কোনো মুখ ছিল না, শরীরটা ছিল অস্বাভাবিক লম্বা আর শুকনো হাড়ের মতো। সে মাটির উপর দিয়ে হাঁটছিল নে, ভেসি বেড়াচ্ছিল। আর তার চলার পথে মাটিতে কুণ্ডুলি পাকাই পাকাই উঠছিল হিমশীতল সাদা ধোঁয়া। ওই ধোঁয়ার গন্ধেই তো আমি অজ্ঞান হয়ে যাই। জিনিসটা পড়ে হাড় হিম হয়ে গেল। বুঝলাম এ আর অন্য কেউ নয়, এ কোনো সাধারণ চোর ডাকাত নয়, এ স্বয়ং অগ্নিবেশের আত্মা। তার শরীরহীন প্রেত অবতার এখন স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, আর তার স্পর্শে মাটি পর্যন্ত শিউরে উঠছে। সমস্ত তথ্য জোগাড় করে আমি যখন পাঠাগার থেকে বেরুলাম, তখন প্রায় 3 দিন অতিবাহিত। এই কদিন আমার খাওয়া ঘুম প্রায় বন্ধ, আর তার ফলস্বরূপ আমার হাতে এখন
10টা জায়গার নাম আর তারিখের তালিকা। আমি প্রায় ছুটে ঠাকুরমশাইয়ের বাড়ি পৌঁছালাম। আমার গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ মুখে রাজ্যের ক্লান্তি, তবে সেসব নিয়ে ভাববার সময় এখন নয়। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে চারি এসে দরজা খুলে দিল। তার চোখ মুখ শুকনো, দেখেই বোঝা যাচ্ছে খুব চিন্তায় আছে মেয়েটা। আমাকে দেখে সে প্রায় কেঁদে ফেলল। আসুন কাকাবাবু, বাবার শরীরটা আরও খারাপ হয়েছে। গত 2 দিন ধরে প্রায় কিছুই খাননি, শুধু জল খেয়ে বেঁচে আছেন। মাঝে মাঝে বিড়বিড় করে কী সব যেন বলছেন। ভয়ে আমি কাছে যাইনি। আমি ঘরে ঢুকলাম। ঠাকুরমশাই একটা চৌকিতে শুয়ে আছেন। তার চেহারা দেখে আমার বুকটা ফেটে গেল। মাত্র 3 দিনে একজন মানুষ যে এভাবে শুকিয়ে যেতে পারে তা আমার কল্পনার বাইরে। তাকে দেখে মনে হচ্ছে তার শরীরের সমস্ত রক্ত কেউ যেন শুষে নিয়েছে। চামড়া হাড়ের সঙ্গে সেঁটে গিয়েছে। চোখ দুটো কোটরের মধ্যে ঢুকে গিয়ে মরা মাছের মতো ঘোলাটে হয়ে যাচ্ছে। বুকের পাঁজরগুলো পরিষ্কার গোনা যায়। শ্বাস প্রশ্বাস চলছে খুব ধীরে, যেন প্রদীপ নেভার আগের মুহূর্ত। আমাকে দেখে তিনি দুর্বলভাবে হাসার চেষ্টা করলেন। সে হাসি দেখে আমার চোখে জল চলে এলো। ভাঙা খসখসে গলায় তিনি বললেন, এসেছ বিভূতি, এসো। সব সংবাদ পেয়েছ? আমি তার শিয়রে বসে নিচু গলায় বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, 10টা জায়গার নাম পেয়েছি। তিনি ইশারায় আমাকে দেওয়াল আলমারির মাথায় রাখা একটা কিছু বার করে আনতে বললেন। সেই মতো ধুলো ঝেড়ে জিনিসটা নামিয়ে আনতে দেখলাম সেটা কলকাতার একটা মানচিত্র। মেঝেতে পাতলাম। এবার আমি আমার খাতা দেখে একটা একটা করে জায়গার নাম বলতে লাগলাম, আর ঠাকুরমশাই তার কাঁপা কাঁপা তর্জনী দিয়ে মানচিত্রের উপর জায়গাগুলো চিহ্নিত করতে লাগলেন। তার আঙুলগুলো রীতিমতো কাঁপছে, কিন্তু লক্ষ্য স্থির। প্রথমটা আর্মেনিয়ান কবরখানা, তারপর শোভাবাজার, পার্ক সার্কাস, শিবপুর, ভারতীয় জাদুঘর, আর শেষে ব্যারাকপুর। একে একে 10টা জায়গা লাল কালিতে চিহ্নিত করার পর আমরা দুইজনেই স্তব্ধ হয়ে মানচিত্রের দিকে চেয়ে রইলাম। আমাদের চোখের সামনে ফুটে উঠেছে এক অদ্ভুত নকশা। জায়গাগুলোর অবস্থান মিলে মিশে একটা নিখুঁত জ্যামিতিক আকার তৈরি করেছে। একটা অসম 10 বাহু বিশিষ্ট নক্ষত্র, যেন কলকাতার বুকের ওপর কেউ এক বিশাল মারণ ফাঁদ এঁকে রেখেছে। ঠাকুরমশাই মানচিত্রের ওপর ঝুঁকে পড়লেন। তার চোখে মুখে আতঙ্কের ছায়া। ফিসফিস করে বললেন, 10 দিক চক্র, এক ভয়ঙ্কর মণ্ডল হে বিভূতি। যে সে চক্র নয়, এর শক্তিকে প্রতিহত করা প্রায় অসম্ভব। এই 10টি জায়গা থেকে শক্তি আহরণ করে সে একটা নির্দিষ্ট বিন্দুর দিকে চালনা করছে। তার চোখ দুটো পাগলের মতো ঘুরছিল সেই 10টা বিন্দুর মাঝখানের ফাঁকা জায়গাটার দিকে। তিনি মানচিত্রের উপরে আরো ঝুঁকে পড়লেন। জীর্ণ মানচিত্রের ওপর তার ততোধিক জীর্ণ কাঁপা কাঁপা তর্জনীটা স্থির রেখে ঠাকুরমশাই যখন নামটা উচ্চারণ করলেন, তখন মনে হলো ঘরের ভেতরের সমস্ত বাতাস যেন এক লহমায় কোনো এক অদৃশ্য কৃষ্ণ গহ্বর শুষে নিল। নিমতলা মহাশ্মশান, কলকাতার বুকের ওপর দগদগে এক ক্ষতের মতো জেগে থাকা সেই আদিম ও অনন্ত শ্মশান ভূমি, যেখানে দিন রাত্রি চিতার আগুন নেভে না, যেখানে গঙ্গার হাওয়ায় মিশে থাকে পোড়া মাংসের গন্ধ আর স্বজন হারানো মানুষের বুক ফাটা কান্না। অগ্নিবেশ তার পৈশাচিক যজ্ঞের চূড়ান্ত কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে সেই মৃত্যুর সদর দরজাকে। ঠাকুরমশাই চোখ বন্ধ করলেন। তার কপালে গভীর চিন্তার বলিরেখা যেন এক একটা সুগভীর খাদ। তিনি ফিসফিস করে বললেন, এর চেয়ে উপযুক্ত জায়গার কি বা হতে পারে বিভূতি? হাজার হাজার মৃত মানুষের অতৃপ্ত আত্মা চিতার লেলিহান শিখা থেকে উৎপন্ন হয়,
দাহ শক্তি, আর পাশেই গঙ্গার প্রবাহমান পবিত্র জলধারা। সব মিলিয়ে এ এক প্রচণ্ড শক্তিশালী তান্ত্রিক ক্ষেত্র। এই যে মহাপীঠ সম, অগ্নিবেশ ঠিক এখানে সে শক্তির ভর কেন্দ্র তৈরি করেছে, অস্থিমালাকে স্থাপন করেছে। এবার তিনি চোখ খুললেন। আজ অমাবস্যা, ঘোর অমানিসা। আমার বুকের ভেতর যেন হাতুড়ির ঘা পড়ল। তার মানে আজই সেই রাত যখন অশুভ শক্তি তার চরম সীমায় পৌঁছায়, যখন ছায়ারা জীবন্ত হয়ে ওঠে। আমি কোনো মতে বললাম, তাহলে তাহলে এখন উপায় কি ঠাকুরমশাই? আমি কি পুলিশকে খবর দেব? ওরাই তো। পুলিশ? তারা কি করবে? বন্দুক আর লাঠি দিয়ে কি অদৃশ্য প্রেতেদের সাথে লড়াই করা যায়? তারা কি মায়ার জাল ভেদ করে সেই অভিশপ্ত মালা খুঁজে বার করতে পারবে? এ লড়াই যে আইনের নয় বিভূতি, এ লড়াই অলৌকিকের। এ লড়াই আমাদেরকেই লড়তে হবে। তিনি চৌকি ছেড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, আর তাতেই তার শীর্ণ শরীরটা এমনভাবে থরথর করে কাঁপছিল যেন হাড়গুলো বুঝে আলগা হয়ে খসে পড়বে। আমি এক লাফে কাছে গিয়ে তাকে ধরে বসালাম। তিনি আমার হাতের ওপর তার ঠান্ডা হাতটা রেখে বললেন, আমার যাওয়ার অবস্থা নেই ভাই। আমার প্রাণ শক্তির শেষ বিন্দুটা দিয়ে আমি এখানে বসে একটা সুরক্ষা বলয় তৈরি করে রেখেছি। এখন এই শরীর নিয়ে বাড়ির বাইরে পা রাখলেই অগ্নিবেশের কাজ আরো সহজ হয়ে যাবে। সে এক মুহূর্তও সময় নেবে না, বাতাস থেকেই আমার প্রাণবায়ু নিংড়ে নেবে। তাই তাই ভাই, এ কাজ তোমাকেই করতে হবে। আমার গলা তো শুকিয়ে কাঠ। কোনো রকমে বললাম, আমি আমি কি করতে পারবো ঠাকুরমশাই? আমি তো একজন সাধারণ সংসারী মানুষ। আমি যে তন্ত্রমন্ত্রের কিছুই বুঝি না। তোমাকে তন্ত্র জানতে হবে না হে বিভূতি। তোমার লাগবে কেবল সাহস আর বিশ্বাস। মনে রেখো, ভয় পেলে মৃত্যু 1000 বার হয়, সাহসের মৃত্যু একবার। আমি তোমাকে পথ দেখিয়ে দেব। তিনি ঘরের কোণে দাঁড়ানো চারিকে ইশারা করলেন তার পুরনো সিন্ধুকটা আবার খোলার জন্য। সেই মতো চারি সিন্ধুকের ভেতর থেকে একটা ছোট্ট কারুকাজ করা রূপোর কৌটো বার করে আনল। সেটা এনে ঠাকুরমশাইয়ের হাতে দিতেই কৌটোটা খুললেন তিনি। সঙ্গে সঙ্গে ঘরটা ভরে গেল এক তীব্র দৈব সুগন্ধে, যেন বহুদিনের পুরনো চন্দন, কর্পূর আর কস্তুরীর গন্ধ একসাথে মিশেছে। কৌটোটার ভেতর লাল শালুতে মোড়া রয়েছে একটা ছোট্ট বস্তু। তিনি শালুর বাঁধন খুললেন। লণ্ঠনের আলোয় ঝিকিয়ে উঠল একটা মাদুলি। জিনিসটা পঞ্চধাতুর তৈরি, সোনা, রূপো, তামা, দস্তা আর সীসার সংমিশ্রণ। তার উপরে খোদাই করা রয়েছে এক অতি জটিল জ্যামিতিক নকশা, আর অচেনা লিপিতে লেখা কিছু বীজ মন্ত্র। মাদুলির ঠিক মাঝখানে বসানো রয়েছে একটা রক্তমুখী রুদ্রাক্ষ, যা দেখলে মনে হয় যেন এক ফোঁটা তাজা রক্ত জমাট বেঁধে আছে। ঠাকুরমশাই মাদুলিটা চোখের সামনে তুলে ধরে বললেন, এটা আমার গুরুদেবের দেওয়া মৃত্যুঞ্জয় কবচ। এর মধ্যে আমার আজীবনের সাধনার শক্তি আমি সঞ্চার করে দিয়েছি। এটা তোমার গলায় থাকলে কোনো অতৃপ্ত আত্মা বা অপশক্তি সরাসরি তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। মনে করো এটা তোমার একটা বর্ম। কিন্তু সাবধান, এর শক্তিও সীমিত। সে তোমাকে ভয় দেখাবে, মায়ার জালে ফাঁসানোর চেষ্টা করবে। তুমি হয়তো প্রিয়জনের গলার স্বর শুনবে কিংবা বিভীষিকা দেখবে। তোমাকে পথ ভুলিয়ে মৃত্যু ফাঁদে ফেলার চেষ্টা করবে সে। মনে রেখো, যদি কোনো প্রলোভনে পা দাও বা ভয় পেয়ে পিছু হটো,
তবে এই কবচের শক্তি নষ্ট হবে সেই মুহূর্তেই। আমার হাতে কবচটা দিয়ে আদেশের সুরে বললেন, এখন এটি গলায় পড়ে নাও দেখি, আর মন দিয়ে শোনো তোমায় কি করতে হবে। আমি মন্ত্রমুগ্ধের মতো তার পায়ের কাছে বসলাম। তিনি বলতে শুরু করলেন, নিমতলা শ্মশানের ঠিক মাঝখানে গঙ্গার পাড় ঘেঁষে একটা খুব পুরনো বট গাছ আছে। ওটা শ্মশানের সবচেয়ে প্রাচীন গাছ বলা হয়, শ্মশানেশ্বর বট। সাধারণ মানুষ ওটার ছায়াও মারায় না। ডোমেরা বলে ওখানে নাকি নিশীতে স্বয়ং ব্রহ্মদৈত্য নামে। আর আমার ধারণা অগ্নিবেশের মতো ধূর্ত প্রেত ওই রকমই একটা জায়গা বেছে নেবে। কেবল ধারণাই নয়, দৃঢ় বিশ্বাসও বটে। ওই বট গাছের কোটরেই সে তার মালা লুকিয়ে রেখেছে। কিন্তু মনে রেখো, জায়গাটা মায়া বন্ধনী দিয়ে সুরক্ষিত। তুমি হয়তো গাছটা দেখতেই পাবে না, বা দেখলেও তার কাছে পৌঁছনোর পথ খুঁজে পাবে না। তোমাকে চর্মচক্ষু দিয়ে নয়, মন দিয়ে পথ খুঁজতে হবে। আর এই কবচ তোমাকে সঠিক পথ চেনাতে সাহায্য করবে। যখনই তুমি সেই পথের কাছাকাছি যাবে বা বিপদের গন্ধ পাবে, কবচটা সামান্য গরম হয়ে উঠবে, আর সেই উষ্ণতাই হবে তোমার দিশারি। আর মালাটা, মানে ওটা খুঁজে পাওয়ার পর আমি কি করব? ওটা কি নিয়ে আসব? খবরদার, মালাটা স্পর্শ করার চেষ্টা করো না। ওতে 107টা প্রেতাত্মার আক্রোশ আর অগ্নিবেশের সমস্ত ঘৃণা বিষের মতো মিশে আছে। ও জিনিস সাধারণ মানুষ স্পর্শ করলেই ভস্ম হয়ে যাবে সে। তোমার কাজ হবে ওটাকে নিষ্ক্রিয় করা। এবার তিনি তার বালিশের তলা থেকে একটা ছোট কাঁচের শিশি বার করলেন। শিশির ভেতরে রয়েছে জলের মতো কিছু, কিন্তু তাতে সামান্য নীলাভ আভা। এটি তোমার কাছে রাখবে। এ হলো বরুণাস্ত্র, মন্ত্রপুত জল। এটি প্রয়োগ করলে মালার ভেতরের অশুভ শক্তি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাবে। যেমন ঘুম পাড়ানি গান শুনে ঘুমিয়ে পড়ে, ঠিক তেমন প্রেতগুলোও শান্ত হবে। আর ঠিক সেই সুযোগেই আমি এখান থেকে আমার শেষ আঘাত আনব। মনে রাখবে, জল ছেটানোর পর আর এক মুহূর্তও ওখানে দাঁড়াবে না, সোজা আমার এখানে চলে আসবে। বাকি কাজটা আমার। আমি বুঝতে পারলাম কি ভয়ানক কাজ আমাকে সঁপেছেন ঠাকুর মশাই। আমার সামান্য একটা ভুলের ওপর ওর জীবন মৃত্যু, এমনকি আমার নিজের প্রাণও নির্ভর করছে। তিনি আমার কাঁধে তার শীর্ণ হাতটি রেখে বললেন, ভয় পেও না বিভূতি। মনে রেখো, বিশ্বাস আর সাহসের চেয়ে বড় কোনো রক্ষা কবচ এ ত্রিভুবনে নেই। এইবার তুমি এসো, রাত বাড়ছে। অমাবস্যার মধ্যপ্রহর শুরু হওয়ার আগেই তোমাকে কাজ শেষ করতে হবে। আমি তার পা ছুঁয়ে প্রণাম করে উঠে দাঁড়ালাম। গলায় মৃত্যুঞ্জয় কবচটি ঝুলছে। সেটার স্পর্শে আমার শরীরটা সামান্য উষ্ণ লাগছে, কিন্তু মনটা ভয়ে বরফের মতো ঠান্ডা। দরজা খুলে এবার রাতের অন্ধকারে পা রাখলাম। বাইরের পৃথিবীটা যেন বদলে গিয়েছে। মটলেনের সেই পরিচিত স্যাঁতস্যাঁতে গলিটা আজ যেন আরো অন্ধকার, আরো দীর্ঘ আর ভয়ঙ্কর লাগছে। রাস্তার ধারের ল্যাম্পপোস্টগুলো মিটমিট করছে। আমার মনে হচ্ছিল প্রত্যেকটা বাড়ির ছাদ থেকে, প্রত্যেকটা বন্ধ জালনার আড়াল থেকে অদৃশ্য কোনো চোখ আমার ওপরে নজরদারি করছে। আমি জানি আমি একা নই। অগ্নিবেশের হাজারটা প্রেত দৃষ্টি আমার ওপরে স্থির হয়ে আছে। রাতের কলকাতা এক অদ্ভুত মায়াবী নগরী, কিন্তু আজ এই অমাবস্যার রাতে সেই মায়া যেন খোলস ছেড়ে এক আদিম হিংস্র রূপ ধারণ করেছে। আমি যখন ভাড়াটে গাড়িতে করে নিমতলার দিকে এগোচ্ছিলাম, তখন রাস্তার দুপাশের জরাজীর্ণ বাড়িগুলোকে মনে হচ্ছিল
এক একটা দাঁত বের করা কঙ্কালের শাড়ি। নিমতলা ঘাটের কাছাকাছি আসতেই বাতাসে একটা পরিচিত ভারী গন্ধ ভেসে এলো। পোড়া কাঠ, ঘি, ধুনো আর মানুষের মাংস পোড়ার সেই তীব্র গা গোলানো গন্ধ। গাড়ির চালক কিছুটা দূরেই আমাকে গাড়ি থেকে নামিয়ে এমনভাবে আমার দিকে চাইল যেন আমি কোনো পাগল। যদিও তাকে দোষ দেওয়া চলে না। এমন একটা নিকষ কালো রাতে মৃতদেহ সৎকারের কার্য ছাড়া এই শ্মশানে কোনো স্বাভাবিক মানুষ কেনই বা আসবে? আমি ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নামলাম। চালক এক মুহূর্ত দেরি না করে গাড়ি ঘুরিয়ে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে গেল। শ্মশানের ভেতর প্রবেশ করতেই যেন এক অন্য জগৎ শুরু হতে দেখলাম। চিতার আগুন দাউ দাউ করে জ্বলছে, তার লালচে আভা রাতের আকাশকে রক্তাক্ত করে তুলেছে। এদিক ওদিক থেকে ভেসে আসছে কান্নার রোল, মন্ত্রোচ্চারণের অস্পষ্ট গুঞ্জন আর খোল করতালের শব্দ। সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ। ডোমেরা ব্যস্তভাবে হাতে বাঁশ আর কলসি নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তাদের হাবে ভাবে কোনো আবেগ নেই, এ তাদের নিত্যদিনের কাজ। মৃত্যু তাদের কাছে রোজগারের পেশা। এসব স্বাভাবিক সাধারণ বিষয়ের মধ্যেও আজ রাতের বাতাসে এমন কিছু একটা ছিল যা হয়তো সাধারণ মানুষ টের পাচ্ছে না, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম। একটা অস্বাভাবিক শীতলতা, একটা জমাট বাঁধা আতঙ্ক, যা আগুনের তাপকেও হার মানায়। আমি ঠাকুরমশাইয়ের নির্দেশ মতো সেই প্রাচীন বটগাছের খোঁজ করতে লাগলাম, কিন্তু শ্মশানের সেই গোলক ধাঁধায় কোন দিকে যাব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। চারিদিকে শুধু চিতা জ্বলছে, ধোঁয়ায় চোখ জ্বালা করতে লাগলো। আমি উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করলাম। মনে হচ্ছিল যেন একটা বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছি। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে মূল গন্তব্য থেকে দূরে সরিয়ে রাখছে। এমন সময় হঠাৎ আমার গলার কবচটা সামান্য গরম হয়ে উঠল। চমকে উঠে দাঁড়িয়ে পড়লাম। ঠাকুরমশাই বলেছিলেন সঠিক পথের কাছাকাছি গেলেই কবচটা উষ্ণ হবে। আমি এবার সেদিকে এগোতে লাগলাম, যেদিকে গেলে কবচের উষ্ণতা বাড়ছে। পথটা আমাকে শ্মশানের মূল চত্বর থেকে একটু ভেতরের দিকে গঙ্গার পাড় ঘেঁষে এক অন্ধকার অংশের মধ্যে নিয়ে গিয়ে ফেলল। এদিকটাই চিতার সংখ্যা অপেক্ষাকৃত কম, আলোও প্রায় নেই। আমি যত এগোচ্ছি চারপাশের কোলাহল ততই কমে আসছে। কান্নার রোল আর মন্ত্রের শব্দ পিছনে মিলিয়ে গিয়ে এখন শুধু গঙ্গার স্রোতের ছলাৎ ছলাৎ শব্দ আর শ্মশানের কুকুরের দূরবর্তী কান্না। আর এসবের মধ্যে আমার হৃৎপিণ্ডের ধুকপুকুনিটাই যেন প্রকটভাবে শোনা যাচ্ছে। হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো একটা ছোট্ট মেয়ে, বয়স ৫-৬ হবে। পরনে একটা ময়লা ফ্রক, চুলগুলো উস্কো খুস্কো। সে অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আমার দিকে চেয়ে অদ্ভুতভাবে হাসছে। এই ভয়ঙ্কর পরিবেশে গভীর রাতে এমন একটা শিশুকে একা দাঁড়িয়ে থাকতে দেখে আমিও থমকে গেলাম। মেয়েটি তার ছোট্ট হাতটা বাড়িয়ে বলল, দাদা, আমার সাথে খেলবে? আমার পুতুলটা ওই আগুনের কাছে হারিয়ে গেছে, একটু এনে দেবে? এহেন কথায় আমার মনটা কেমন যেন গলে গেল। আমি তার দিকে এগোতেই যাব, এমন সময় আমার গলার কবচটা হঠাৎ করেই কেমন গরম হয়ে উঠতে লাগলো। প্রায় ছ্যাঁকা লাগার জোগাড় হতেই আমি যন্ত্রণায় কোঁকিয়ে উঠে পিছিয়ে আসতেই দেখলাম মেয়েটার মূর্তিটা ধোঁয়ার মতো কেঁপে উঠল, আর পরক্ষণেই সেটি এক দমকা বাতাসের সাথে মিশে মেয়েটার অস্তিত্বকে কোথায় যেন উড়িয়ে নিয়ে গেল। এবং সেই সাথেই আসল দৃশ্যটা পরিষ্কার হলো। এতক্ষণ মেয়েটার শরীরটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে এখন একটা চিতা জ্বলছে। আর একটু হলেই হয়তো আমি সেই জ্বলন্ত অঙ্গারের স্তূপের মধ্যে পা দিতাম। বুঝলাম অগ্নিবেশ তার খেলা শুরু করে দিয়েছে। আমি আরো সাবধানে মাটি পরীক্ষা করে এগোতে লাগলাম। কয়েক পা এগিয়েছি, এমন সময় কানে এলো,
অতি পরিচিত কণ্ঠস্বর। আমি স্পষ্ট শুনলাম আমার মা আমাকে ডাকছেন। কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? তিনি তো বহু বছর আগেই। ফিরে আয়, আমার কাছে আয় বাবা, ওদিকে যাস না বাবা, ফিরে আয়। তবু আজকে এই ডাক এতই জীবন্ত, এতই স্নেহার্থ যে আমার পা দুটো মাটিতে চুম্বকের মতো আটকে গেল। চোখে জল চলে এলো। মনে হলো সব ছেড়ে ছুড়ে আমি সেই ডাকের দিকে ছুটে যাই। মায়ের গলা কি কখনো ভুল হতে পারে? পেছন ফিরতেই যাচ্ছিলাম, এমন সময় আবারও কবচটা থেকে যেন তাপ ঠিকরে বেরুলো। হঠাৎ কানের কাছে যেন ঠাকুর মশাইয়ের গলাটা বেজে উঠল। সবই সেই পিশাচের ফাঁদ, ফাঁদে পা দিও না বিভূতি। আমি চোখ বন্ধ করে ঠাকুর মশাইয়ের মুখটা স্মরণ করলাম। বিড়বিড় করে বললাম, জয় মা তারা, জয় মা। আমার সমস্ত শক্তি দিয়ে পিছনের দিকে না ফিরে সামনের দিকে পা বাড়ালাম। কিছুটা যাওয়ার পর কুয়াশার ধোঁয়ার আড়াল সরে গেল। এতক্ষণে আমি গাছটাকে দেখতে পেলাম। শ্মশানের একেবারে শেষ প্রান্তে গঙ্গার কালো জলের ধারে দাঁড়িয়ে আছে সেই বিশাল প্রাচীন বটগাছ। তার ঝুড়িগুলো সাপের মতো মাটি ছুঁয়ে আছে। অন্ধকারে তাকে দেখে মনে হচ্ছে যেন এক বিশাল বহুপদ বিশিষ্ট মাকড়সা, আর সেটা ওত পেতে বসে আছে আমারই জন্য। গাছের তলাটা দুর্ভেদ্য অন্ধকার, কোনো চিতার আলোই যেন সেখানে পৌঁছচ্ছে না। আলোরাও যেন ভয় পায় ওই জায়গাটাকে। অনুভব করলাম আমার গলার কবচটা এখন আগুনের মতো জ্বলছে। নিশ্চিত হলাম তার মানে এইটাই সেই জায়গা, শ্মশানের হৃৎপিণ্ড। এবার আমি ধীরে ধীরে গাছের দিকে এগোতে লাগলাম। হঠাৎ অনুভূত হলো আমার পা দুটো যেন বড় বেশি ভারী হয়ে উঠছে। বাতাসের চাপ এত বেশি মনে হচ্ছে যেন আমি জলের নিচে হাঁটছি। কোনো ক্রমে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি যখন গাছের প্রায় 10 হাতের মধ্যে পৌঁছেছি, ঠিক তখনই চারপাশে বয়ে চলা বাতাসটা হঠাৎ করে কেমন যেন ফুরিয়ে গেল। নিঃশ্বাস নেওয়ার বাতাসটুকুও থাকলো না। আমি দেখলাম গাছের গুড়ির কাছের অন্ধকারটা যেন আরো ঘনীভূত হয়ে একটা আবছা আকার নিচ্ছে। আমার শরীরটা অক্সিজেনের অভাবে কাঁপতে আরম্ভ করলো। বুকটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে এতটুকু বাতাসের আশায়। কিন্তু প্রকৃতিতে তখন কোনো রকম হাওয়া বাতাস নেই যেটা নিয়ে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো। হঠাৎ দেখলাম একটা লম্বা শুকনো কঙ্কালসার ছায়ামূর্তি মাটি ফুঁড়ে উঠছে। তার কোনো মুখ নেই, শুধু দুটো জ্বলন্ত চোখ। এবার আরো অলৌকিক কাণ্ড ঘটল। সারা শ্মশান জুড়ে যতগুলো চিতা জ্বলছিল তার প্রত্যেকটা থেকে একটু একটু করে ছাই উড়ে এসে ওই ছায়ামূর্তির সাথে মিশে মূর্তিটাকে যেন ধীরে ধীরে আকার দিতে লাগলো। তার অবয়বটা অস্বাভাবিক লম্বা, হাড় গিলে, চোখ দুটো কোটরের ভেতরে ঢোকা এবং জ্বলন্ত অঙ্গারের মতো। সে দৃষ্টি আমার দিকেই নিবদ্ধ, আর আমি ততক্ষণে এতটুকু বাতাসের আশায় থরথর করে কেঁপে চলেছি। আমার সমস্ত স্নায়ু অবশ হয়ে গিয়েছে। মাথার ভেতর কেবল শুনতে পাচ্ছি একটা উচ্চ স্বরে পৈশাচিক হাসি। এইবার দেখলাম গাছের ঝুড়িগুলো একে একে জীবন্ত হয়ে উঠছে। অজগর সাপের মতো হিস হিস শব্দ করে সেগুলো আমার দিকে তেড়ে আসছে। মাটির উপর একটা শব্দ উঠল। আমি মরিয়া হয়ে পিছিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু সেই মুহূর্তে একটা মোটা ঝুড়ি চাবুকের মতো এসে আমার পায়ে জড়িয়ে ধরল। এক এচকা টানে আমি হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেলাম। আর সেই মুহূর্তেই আমার হাত থেকে শান্তি জলের শিশিটা ছিটকে গিয়ে পড়ল কয়েক হাত দূরের ঠিক গাছের গুঁড়ির বিপজ্জনক সীমানায়। সর্বনাশ! আমার অস্ত্র আমার থেকে দূরে। ততক্ষণে অগ্নিবেশের মূর্তিটা মাটির ওপর দিয়ে ভেসে ভেসে আমার দিকে এগিয়ে আসছে।
তার চলার পথে মাটি শুকিয়ে ফাটল ধরছে, ঘাস পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি জানি ওটা আমার কাছে পৌঁছানোর আগেই আমাকে ওই শিশিটা পর্যন্ত পৌঁছতে হবে। প্রাণপণে কোনো রকমে কুনুইয়ের ওপরে ভর দিয়ে হামাগুড়ি দিতে শুরু করলাম। এই সময় একটা ঝুড়ি সপাং শব্দে আমার পিঠে এসে আছড়ে পড়লো। মনে হলো কেউ যেন জ্বলন্ত লোহা দিয়ে আমার চামড়াটা পুড়িয়ে দিতে চাইছে। আমি যন্ত্রণায় কোকিয়ে উঠলাম, কিন্তু থামলাম না। আমার চোখ শুধু তখন ওই শিশিটার দিকে। আমি যখন অনেক কষ্টে কোনো রকমের শিশিটার নাগাল প্রায় পেয়ে গিয়েছি, ঠিক তখনই গাছের কুঁড়ির ভেতর থেকে সেই নীল আভা ঠিকরানো কোটর থেকে বেরিয়ে এলো একটা হাড় সর্বস্ব হাত। হাতটা অস্থিমালার অংশ, তাতে কোনো মাংস নেই, কিন্তু সেটা জীবন্ত। শুকনো হাড়ের আঙুলগুলো বেরিয়ে এসে শিশিটাকে তুলে নেওয়ার চেষ্টা করলো। আর সময় নষ্ট করা যায় না। আমি দেহের সমস্ত শক্তি একত্রিত করে মরণ ঝাঁপ দিলাম। কঙ্কালের আঙুলগুলো আমার হাতের উপরে গভীর আঁচড় কেটে দিল। সেই মুহূর্তে মনে হলো আমার চামড়া চিড়ে কোনো ধারালো অস্ত্র বসে যাচ্ছে। রক্ত বেরিয়ে এলো ফেনকে দিয়ে। আমি সেসব যন্ত্রণা অগ্রাহ্য করে শিশিটাকে খামচে ধরে বুকের ভিতরে নিয়ে গড়িয়ে পিছিয়ে এলাম। অগ্নিবেশের ছায়ামূর্তিটা এখন আমার থেকে মাত্র 2 হাত দূরে। তার শূন্য মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে হাজারটা আত্মার সম্মিলিত আর্তনাদ। আমার দৃষ্টি ততক্ষণে ঝাপসা হয়ে এসছে, তবু লক্ষ্য স্থির রাখার চেষ্টা করলাম। চিৎকার করে বললাম, তোর খেলা শেষ কাপালিক। শরীরের সমস্ত অবশিষ্ট শক্তি একত্রিত করে শিশির সমস্ত মন্ত্রপুত শান্তি জল নিশানা করলাম গাছের কোটরের ওই নীল আলো থেকে বেরিয়ে থাকা কঙ্কালটার হাতটার উপর। জয় মা তারা, মাগো! যে মুহূর্তে জলের ফোঁটাগুলো ওই কোটরের ভেতরে প্রবেশ করলো, ঠিক সেই মুহূর্তে মনে হলো সময় যেন থমকে গিয়েছে। 1 সেকেন্ডের স্তব্ধতা, আর তারপরেই একটা পারমাণবিক বোমার মতো বিস্ফোরণ ঘটল। তবে বিস্ফোরণ আগুনের নয়, এক শুদ্ধ তান্ত্রিক শক্তির। একটা তীব্র চোখ ধাঁধানো সাদা আলোয় চারিদিক ঝলসে গেল। কান ফাটানো চিৎকারে শ্মশানের বাতাস চিড়ে গেল। যেন পাতাল থেকে হাজার হাজার দৈত্য একসাথে গর্জন করছে। গাছের কোটরের নীল আলোটা শত শত কাঁচের টুকরোর মতো ভেঙে ছড়িয়ে পড়ল, আর সেই সাথে অভিশপ্ত অস্থিমালাটা টুকরো টুকরো হয়ে গেল। সঙ্গে সঙ্গে গাছের কোটর থেকে শয়ে শয়ে খুলি কামানের গোলার মতো ছিটকে বেরিয়ে এলো। সেগুলো মাটিতে পড়ার আগেই হাওয়ায় ছাই হয়ে মিলিয়ে গেল। বাতাসে ভাসমান এতক্ষণের পচা দুর্গন্ধটা নিমেষে উবে গেল। আমার নিঃশ্বাস প্রশ্বাসও কিছুটা স্বাভাবিক হয়ে উঠেছে। ততক্ষণে অগ্নিবেশের ছায়ামূর্তিটাও সেই সাদা আলোর অভিঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। এবার তার ধোঁয়ার শরীরটা পাক খেয়ে মোচড়াতে আরম্ভ করেছে। দেখলাম সেই অগ্নিবেশ ধ্বংস হওয়ার ঠিক আগের মুহূর্তে তার শেষ মরণ কামড় হানার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার বলিয়ান শরীর থেকে একটা লম্বা ধোঁয়ার মতো হাত বিদ্যুতের গতিতে আমার দিকে এগিয়ে এসে আমার গলাটা চেপে ধরল। আমি তার উদ্দেশ্য বুঝলাম। সে মিলিয়ে যাওয়ার আগে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চায়। এবার আমার নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে যেতে লাগলো। গলায় যেন ফাঁসির দড়ি চেপে বসেছে। আমার চোখের সামনে পুনরায় সবকিছু অন্ধকার হয়ে আসছিল। আমি হাত পা ছুটছি প্রাণপণে, কিন্তু সবই ব্যর্থ। একেবারে শেষ মুহূর্তে এসে হঠাৎ আমার গলার মৃত্যুঞ্জয়ী কবচটা দপ করে চলে উঠল। একটা সোনালী বর্মের মতো আভা তৈরি হলো আমার চারপাশে। কবচের স্পর্শে অগ্নিবেশের ধোঁয়ার হাতটা পুড়ে গেল মুহূর্তে, যেন ধোঁয়ায় আগুন ধরেছে।
আকাশ বাতাস কাঁপানো এক অমানসিক আর্তনাদে ফেটে পড়ল চারপাশ। পরক্ষণেই ঠাকুর মশাইয়ের কথা কানে বেজে উঠল, এক মুহূর্তও ওখানে দাঁড়াবে না। ততক্ষণে বিস্ফোরণের ধাক্কায় বিশাল বটগাছটা কাঁপছে, ডালপালা ঝুড়িগুলো মরমর করে ভেঙে পড়ছে, মাটিও কাঁপছে ভূমিকম্পের মতো। আমি আর পেছনে ফিরে তাকালাম না। আমার শরীরের শেষ শক্তিবিন্দু একত্রিত করে দৌড়তে শুরু করলাম। ছুটতে ছুটতে যখন শ্মশানের ফটকটা আমি পার হয়ে এলাম, তখন আমার মনে হলো যেন সাক্ষাৎ নরক থেকে যাত্রায় ফিরে এলাম। শরীরেও যেন খানিকটা স্বাভাবিক শক্তি ফিরল। আমি আর থামলাম না, ছুটতে ছুটতে একেবারে বড় রাস্তায় পৌঁছলাম। এরপর কিভাবে যে মঠ লেনে ঠাকুরমশাইয়ের বাড়িতে পৌঁছলাম তার আমার মনে নেই। আমি যখন ঠাকুরমশাইয়ের ঘরের দরজায় প্রায় আছড়ে এসে পড়লাম, তখন আমার সারা শরীর কাঁপছে, জামা কাপড় ছেঁড়া, ধুলো কাদায় মাখামাখি, আর পিঠে চাবুকের আঘাতের ন্যায় ক্ষতচিহ্ন, তা দিয়ে রক্ত ঝরছে। চারি দরজাটা খুলতেই আমি টলতে টলতে ভেতরে ঢুকলাম। ঝাপসা দৃষ্টি নিয়ে দেখলাম ঠাকুরমশাই তক্তাপোষের ওপর পদ্মাসনে বসে আছেন, তার চোখ বন্ধ, ধ্যান করছেন। কিন্তু তার মুখে সেই মৃত্যুর ফ্যাকাশে ভাবটা আর নেই। কপালে বিন্দু বিন্দু ঘাম জমলেও গায়ের রঙে সেই পুরনো তাম্রবর্ণ আভা ফিরে এসেছে। ঠাকুরমশাই চোখ খুললেন না, কিন্তু তার ঠোঁটের কোণে একটু একটু করে ফুটে উঠল চিরপরিচিত সেই বিজয়ী হাসি।